বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের এবং অন্যান্য সেশনের শিক্ষার্থী ভাই বোন বা প্রিয় শিক্ষার্থী যারা আছো, ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকেই তোমরা আজকে গুগল মিট লাইভের আজকের আয়োজনে তোমরা সরাসরি আজকে আমাদেরকে প্রশ্ন করতে পারবা। আমরা ফার্স্ট কমেন্টে, আমাদের পেজের ফার্স্ট কমেন্টে পিন পোস্টে আমরা হচ্ছে যে একটা তোমাদেরকে লিঙ্ক দিচ্ছি। সেই লিঙ্ক থেকে তোমরা তোমাদের ইংলিশ আবশ্যিক বিষয়ে যত কোয়েশ্চেন আছে, যত প্রশ্ন আছে তোমরা আমাদেরকে করতে পারবা। সো তোমরা সবাই প্রত্যেকেই লিঙ্কে গিয়ে সবাই প্রবেশ করো এবং তোমরা কমেন্টসও করতে পারো। কমেন্টে আমরা হচ্ছে আমাদের আজকে 3 জন শিক্ষক রয়েছি, আমরা তোমাদেরকে চেষ্টা করবো প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য। সো আজকের লাইভ সেশনটা মূলত হচ্ছে তোমাদের খুঁটিনাটি বিষয় এবং তোমাদের জটিলতা, তোমাদের পড়া এবং সামনে আগামীকালকে যে তোমাদের পরীক্ষা রয়েছে, এই পরীক্ষার প্রিপারেশন নিয়ে A to Z আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমি আছি ইমরান পাবলিকেশনের ইমরান স্যার এবং আমার সাথে রয়েছে মেহেদি স্যার এবং শ্রদ্ধেয় সুরন্ত স্যার। সো আমি বিনীত আহ্বান করব মেহেদি স্যার এবং সুরন্ত স্যারকে তাদের কথা বলার জন্য। আমি এই ফাঁকে লিঙ্কটা একটু সবাইকে একটু শেয়ার করে দিচ্ছি। মেহেদি স্যার, আপনি একটু কথা বলেন। আসসালামু আলাইকুম সকলকে। আলোচনার শুরুতেই ধন্যবাদ জানাতে চাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে, যিনি আমাদেরকে আজকে তোমাদের সামনে বসার তৌফিক দান করেছেন এবং আমরা তোমাদেরকে আজকে দিক নির্দেশনামূলক কিছু উপদেশ দিয়ে থাকবো। আর তারপর আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই আমাদের ইমরান পাবলিকেশনের কর্ণধার, সিইও এবং চেয়ারম্যান ইমরান স্যারকে, যার অসম্ভব প্রচেষ্টার কারণ হিসেবে, ফলাফল হিসেবে আমরা আজকে তোমাদের সামনে এসে বসতে পেরেছি এবং তোমাদেরকে উপদেশ দেওয়ার সুযোগ পেয়েছি। সো আজকের শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, তোমরা যারা গুগল মিটের লিংকটা আমাদের পেজ স্টুডেন্ট আছে না, বা তো হোয়াটসঅ্যাপ থেকে দিয়ে দাও। দেখো আমি যারা ওই আব্দুর রহিমের দেয়া আছে, ওটা দিয়ে দাও। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হবে, দ্রুত তোমার অন্যান্য বন্ধু বান্ধবদেরকে মেনশন দিয়ে দাও, যাতে আমাদের সাথে অল্প সময়ের মধ্যে সবাই যুক্ত হতে পারে এবং আমাদের আলোচনার একটি অংশ হিসেবে তোমরা নিজেদেরকে যুক্ত করতে পারো। হ্যাঁ, আজকের আলোচনার মূল বিষয়বস্তুগুলো কি হবে স্যার? স্যার আজকে আমি আপনাকে কিছু প্রশ্ন নিয়ে আমি ওদের এক্সপ্রেশন বা ওদের যে জানার আগ্রহটা আরো বাড়িয়ে তুলতে চাই। আচ্ছা, আজকের আলোচনার বিষয়টা মূলত স্যার আজকে ওদের যে ভয় ভীতি আছে, কালকে হচ্ছে যে কোন প্রশ্নগুলো অ্যান্সার করবে শুরুর থেকে, এটা পার্ট এ বা পার্ট বি, পার্ট সি, এবং তারা কত মার্ক অ্যান্সার করা উচিত বা কত পাইলে তারা পাস করবে, এবং কালকে বা আমাদের যে রিটেন পার্ট শর্টকাট টেকনিকগুলো আছে এটা কিভাবে লিখবে, কিভাবে অ্যান্সার করবে। গ্রামার পার্টে সুশান্ত স্যারের কিছু নির্দেশনা দেবে যে কোন গ্রামারগুলা, কোন রুলসগুলো পড়বে, রাইট ফ্রম দ্য ভার্বের, ডাব্লিউএস কোয়েশনের, তারপরে হচ্ছে আমাদের অ্যান্টোনিমসের, তারপরে রিয়ারেঞ্জের, চেঞ্জিং ওয়ার্ডের, এগুলো একটু স্যারে কথা বলবে। প্লাস পাশাপাশি আমি রিটেন সেট এবং আপনি রিটেন সেট নিয়ে আমরা একটু আলোচনা করব। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা এবং আমরা কিছু প্রশ্ন নিব। সো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, তোমরা প্রত্যেকে, আমি দেখো একটা গুগল মিটের লিঙ্ক দিয়েছি, প্রত্যেকে গুগল মিটের লিঙ্কে একটু জয়েন করো। আর তুমি হচ্ছে ভিউ অলে ক্লিক করো, এখানে এডমিট অল দাও, এডমিট অল এই জিনিস এখানে এডমিট অল, হ্যাঁ এডমিট অল দাও, দিয়ে রাখো। আমরা প্রত্যেকের প্রশ্নগুলো একটু নিব, ঠিক আছে? আচ্ছা, আমরা সারাক্ষণ আমাদের যে আজকে লাইভ চলবে, আজকের পুরো লাইভ জুড়ে আমি তোমাদের সাথে থাকবো মেহেদি হাসান, এবং চেষ্টা করবো তোমাদেরকে দিক নির্দেশনামূলক কিছু কথা তোমাদেরকে বলার জন্য, উপদেশ দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি সুশান্ত স্যারকে বিনীতভাবে আহ্বান করবো, উনি ওনার এক্সপ্রেশন জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই যে আচ্ছা, আমাদের এই প্রশ্ন উত্তর পর্বে সবাইকে সুস্বাগতম। আসলেই আমার খুব বিষয়টা জেনে ভালো লাগতেছে, স্যার তোমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করেছে। তাহলে এই জন্য আমি বলতে চাই স্যারকেও আমার পক্ষ থেকে স্পেশালি একটা ধন্যবাদ। দেখা যাচ্ছে, দেখো তোমরা আজকে অনেকেই আমাদের আজকে কিন্তু পড়াশোনার পর্ব বলতে গেলে এটা বলাও যায় না। দেখা যাচ্ছে আমরা পরীক্ষার আগের মুহূর্তে কিছু কনফিউশনমূলকে থাকি, অনেকে আতঙ্কে থাকি। তাহলে দেখো স্যার আমাদেরকে নিয়ে আসছে, প্লাস স্যার নিজেও এসেছে। দেখা যাচ্ছে আমরা যখন গুগল মিটে যাই, তোমরা অনেকেই প্রশ্ন করো, স্যার আমরা তো ইমরান স্যার এটা বলছিল বা মেহেদি স্যারে ওইটা বলছিল। তাহলে সেই সুবাদেই আমরা 3 জন কিন্তু তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমাদের সেই ভয়কে আমরা জয় করার জন্য কিন্তু তোমাদের সাথে আজকে যুক্ত হয়েছি। তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের কোয়েশ্চেন, আশা করি তোমরা পরীক্ষার আগের মুহূর্তে ভালো একটা প্রিপারেশনের জন্য আমরা তোমাদের সাথে যুক্ত হয়েছি। তো সেই উপলক্ষে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তাহলে আমাদের আজকে টপিকস হতে যাচ্ছে কি, প্রশ্ন উত্তর পর্ব। তোমরা কোয়েশ্চেন করবা, আমরা উত্তর দেবো, ঠিক আছে? তাহলে আমি ওভারঅল সবাইকে আবার বলতে চাচ্ছি, স্যারকে সবার পক্ষ, আমাদের পক্ষ যেমন তোমাদের পক্ষ থেকে স্যারকে স্পেশালি একটা ধন্যবাদ দিতে চাই, স্যার এত সুন্দর একটা আয়োজন করার জন্য।
আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ তো স্যার। আজকে আমরা হচ্ছে কিছু কমেন্টস দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা স্যার, গুগল মিট কাদের দিচ্ছেন? স্যার গুগল মিটটা সবার জন্য, ওভারঅল ফ্রি বেস পেড বেসের সবার জন্য। তোমরা প্রত্যেকে এখানে জয়েন করতে পারো তোমাদের প্রশ্নগুলা। রাকিব, তুমি এই পাশে আসো। আমরা হচ্ছে যে একটু মিটে সবাইকে একটু জয়েন করতে হবে। এখানে সবাই জয়েন করতে পারতেছে না, আমরা একটু এডমিট অল দিয়ে দিই। আমরা হচ্ছে এডমিট অল দিয়ে দিই, এডমিট অল, অ্যান্ড তাদের হচ্ছে সাউন্ডটা একটু নিতে হবে। আমরা তাদের একটু সাউন্ডটা একটু শোনার চেষ্টা করব তারা কি বলে। তোমরা যারা গুগল মিটে এই মুহূর্তে আমাদের সাথে জয়েন হয়েছো বা যুক্ত হয়েছো, তোমরা প্রত্যেকেই তোমাদের প্রশ্নগুলো আমাদেরকে করতে পারো, ঠিক আছে? তোমাদের প্রশ্ন জিজ্ঞাসাগুলো করতে পারো, ঠিক আছে? তোমাদের যত প্রশ্ন থাকবে সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে যিনি প্রশ্ন করবেন শুধু তিনি আমাদের সামনে এসে কথা বলবেন, আর বাকি যারা আছি সবাই একটু মিউট থাকবো, তাহলে আমাদের কোনো নয়েজ হবে না। আদারওয়াইজ নয়েজের কারণে আমরা কাউকেই শুনতে পাবো না প্রপারলি। আচ্ছা, আমরা একটা প্রশ্ন নিব একজন, আমরা একজনের করে একটা প্রশ্ন নিব। যার সাউন্ডের প্রবলেম থাকবে তারা মিউট হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যাদের প্রবলেম আছে, এনিওয়ান ক্যান অ্যান্সার কোয়েশ্চেন আস, আমাদেরকে তোমরা প্রশ্ন করতে পারো। তোমাদের যার যার প্রবলেম আছে সেটা নিয়ে তোমরা প্রশ্ন করতে পারো, ঠিক আছে? যাদের যাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ড কথা তো সবার হচ্ছে না, এবং আমরা সবাই না একই তাই সবার কথাগুলো উঠতে পারবো আমরা। স্যার আমাদের অল মিউট করা যায় না, ওরা একজনকে স্যার আমি দেখতেছি বিষয়টা, আপনারা ঠিক আছে? যখন কথা বলো আপনারা সবাই একটু মিউট রাখেন। তোমরা সবাই আছে একটু মিউট থাকো, কথা বলে তো আমরা কেউ শুনতে পাবো না। তোমরা একটু মিউট থাকো, মিউট থাকো তোমরা সবাই, প্রত্যেকে একটু মিউট থাকো, একটু সাইলেন্ট থাকো। হ্যাঁ, তোমরা কথা বলবো না কেউ, ঠিক আছে? স্যার আপনার কথা তো ঠিকঠাক শোনা যাচ্ছে না। তোমরা একটু সাইলেন্ট থাকো, তোমরা কথা বলতে পারবো না, ঠিক আছে? কথা বলা যাবে না। আচ্ছা, আমরা এই কয়েকজনের প্রশ্ন নিব, বাকিদের প্রশ্ন নিব না, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে অল মিউটের অপশনটা এখানে যারা আছে অনুগ্রহপূর্বক আপনারা সবাই আমরা একে একে সবার কথা শুনবো, আপনারা একটু মিউট হয়ে যাবেন। আচ্ছা স্যার, আমরা একটু সাউন্ডটা কমায় নিলেই হবে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে যে লাইভে ওরা থাকুক, আমরা এই দিক থেকে আমাদের পেজ থেকে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখান থেকে একজন একজন করে প্রশ্ন উত্তর নিচ্ছি। তোমরা সবাই প্রত্যেকের প্রশ্নগুলো করতে থাকো, আমরা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে একজনে বলছে স্যার রিপোর্ট লেটার 1 পেজে লিখলে কি 10 মার্কস দিবে? স্যার আপনার কাছে আসি, আপনি যেহেতু রিটার্ন সাইটটা পড়াইছেন এবার, তো লেটার এবং রিপোর্ট তারা 1 পেজে লিখবে না 2 পেজে লিখবে, একটু এই বিষয় নিয়ে আপনারা একটু আমি কথা যদি বলুন। প্রথমত লেটার নিয়ে কথা বলি, আর প্রথমত রাইটিং পার্টের সবগুলো টপিকের কথাই আমি একটা কমপ্লিমেন্ট প্রথমত দিব, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। আপনাকে অবশ্যই খাতাটা এমনভাবে প্রেজেন্ট করতে হবে যাতে ওভারঅল খাতার লুকিংটা খুব সুন্দর হয়ে যায়। আদারওয়াইজ আপনি যেভাবেই লিখেন ভিতরে যদি সুন্দর না হয় তাহলে আপনাকে নাম্বার দিবে না, কোনো প্রকার বানান যেন কাটা না যায়।
আর এইবার যদি আসি আমি লেটার নিয়ে, লেটার অবশ্যই যেহেতু 10 মার্কসের জন্য আপনি একটা প্রতিযোগিতা করছেন এখানে, সুতরাং আপনাকে 1 পেজে লেটারটা লেখার প্রয়োজন নাই। আপনি চেষ্টা করবেন মিনিমাম যাতে 1.5 পেজ হয়, 1.5 পেজ বা 2 পেজ। যেহেতু স্যার লেটারে এখানে যে বিষয়টা তোমরা মনে রাখবা, লেটারে যে তোমাদের বিষয়টা এখানে হচ্ছে যে একটা স্ট্যাম্প আছে, আমরা একটা স্ট্যাম্প দিতে হয় শেষ দিকে। এই স্ট্যাম্পটা অঙ্কনের জন্য তোমার একটা পেজে তো এটা সম্ভব না। এক পেজে তোমার শুরুর দিকে লেখা, প্রথমে হচ্ছে তোমার কৌশল বিনিময় করতে হয় লেটারে, এবং মাঝখানে একটা বর্ণনা দিতে হয় বডি যেটাকে বলা হয়, এবং লাস্টে ফিনিশিং করতে হয় বা ইন করতে হয়, এবং সব শেষে হচ্ছে তোমাদের একটা স্ট্যাম্প থাকে। তো এই স্ট্যাম্পটা, খামটা যেটা বলা হয়, এই কামটা তো তোমার হচ্ছে যে এক পেজে কোনোভাবে, ধরো এটা তোমার খাতা, তো এই পেজে তো কোনোভাবে এটা সম্ভব না। আমরা যদি এটা খাতা নিয়ে একটু ডিসকাস করি, এখানে হচ্ছে যে একটা খাতা দিয়ে দেখাই, তো এই খাতার মধ্যে তুমি এক পৃষ্ঠায় তো সবগুলা তোমার পক্ষে লেখা কোনোভাবে সম্ভব না। এই জন্য তুমি যে কাজটা করবা, তোমার খাতার বাম থেকে শুরু করে ডান পৃষ্ঠায় যাবা। লেটার যখন তুমি অ্যান্সার করবে তখন বাম থেকে ডান পৃষ্ঠায় যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বাম থেকে ডানে যাবা, ঠিক আছে? তাহলে তোমার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এরপরে স্যার আমাদের আরেকটা কমেন্ট আসছে, মোহাম্মদ রানা লিখেছে, স্যার উল্টাপাল্টা লিখে আসলে কি কোনো প্রবলেম হবে কিনা? স্যার উল্টাপাল্টা লেখা, উল্টাপাল্টা বলতে আপনাকে আমি বলবো, খাতায় আপনি যেহেতু খাতার প্রেজেন্টেশন সুন্দর রাখতে চাচ্ছেন, সুতরাং আপনি যে রাইটিং পার্টের যে টপিকটা আপনি ভালো পারেন প্রথমত সেটা আনসার করবেন। প্রথমেই যদি আপনি লিখতে গিয়ে ধরেন আপনি যেটা কম পারেন বা সিরিয়াল মেনটেন করতে গিয়ে আপনি যেটাতে কম পারেন সেটা দিচ্ছেন, কিন্তু এতে করে খাতার রেপুটেশনটা খারাপ হচ্ছে, খাতার যে গুছানোটা সেটা থাকছে না। সুতরাং রাইটিং পার্টের ক্ষেত্রে আপনি যেটা সবচেয়ে বেশি ভালো পারেন, যেটা আপনার কমন আসছে, সেটা আগে আনসার করেন, তুলনামূলক নাম্বারের পরিমাণটা ভালো থাকবে বলে আমি মনে করি। স্যার আমি একটা বিষয়ে কথা বলি, আমার মনে হচ্ছে, আচ্ছা যে আমাদেরকে কোশ্চেনটা করেছিল যে উল্টা পাল্টা লিখলে কোনো সমস্যা হবে কিনা, আসলে দেখো স্যারগুলা যখন তোমরা দেখতে পারো ম্যাক্সিমাম খাতাগুলো আমাদের বিসিএস ক্যাডার টিচাররা দেখে, এটা কিন্তু আসলে হাই স্কুল প্রাইমারি স্কুল না। তো সেই সুবাদে তোমরা যখন খাতায় উল্টা পাল্টা কোনো কোশ্চেন লিখতে যাবা, মনে করো রাইটিং পার্টগুলায়, আমরা অনেকেই আছি, দেখা যাচ্ছে এরকমও হয়, আমরা মেসেঞ্জারে স্যার চ্যাট করি না, বাংলিশ যেটাকে বলে, এই বাংলিশ দিয়ে আমরা চালিয়ে দিই। তাহলে সেটা আমার মনে হচ্ছে তোমাদের জন্য খুবই বেটার হবে যদি কেবলমাত্র তোমরা যতটুকু শিখেছো আমাদের ফরম্যাটগুলো ইউজ করে তোমরা যদি না পারো, তো অপ্রাসঙ্গিক লেখার থেকে তুলনামূলকভাবে কম লেখাটা বেটার। কিন্তু যদি তুমি প্রাসঙ্গিক বাক্য লিখতে পারো, মানে সেন্টেন্স মেকিং সুন্দরভাবে করতে পারো, তাহলে কোনো সমস্যাই নেই বড় করে লিখলে। কিন্তু তুমি যদি সেন্টেন্স বানাতে না পারো, যেমন আমি বললাম, আমি কিছুদিন আগে একটা কথা দেখেছিলাম, তোমাদের মনে করো একটা প্যারাগ্রাফ এসেছে ট্রি প্লান্টেশন, কিন্তু এক ছেলে ট্রি প্লান্টেশন সম্পর্কে পারে না, পরে সে কি করেছে, একটা পেসেজ আসছিল এডোলেসেন্স, সেই এডোলেসেন্স পেসেজ কপি করে লিখে দিছে। তোমাদের মাঝে অনেকেই আসো দেখবা রাইটিং পার্ট পারতো না, তোমাদের পেসেজ দেওয়া থাকবে, পেসেজ কপি পেস্ট করে দেবা। আসলে দুটা কিন্তু একই ফরম্যাট না। তাহলে আমার কথাটা অবশ্যই বুঝতে পারছো, অপ্রাসঙ্গিক লেখার থেকে কম লেখাটা অনেকটা ভালো। স্যার কি বলেন? হ্যাঁ জি অবশ্যই। তবে চেষ্টা করা, আপনি যেহেতু একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, আমরা চাই না কখনো এই পরীক্ষাটা আপনাকে আবার দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এরকম, আমি দেখি আমাদের ইংলিশ সাবজেক্টটা হচ্ছে এরকম, তোমরা যদি কেবলমাত্র লিখে রেখে আসতে পারো ফুল আনসার, মানে ফেল করে তো এটা প্রশ্নই ওঠে না। স্যার কি বলেন? কম বেশ নাম্বার লিখতে হবে, সো খাতা যেন খালি না থাকে সেটার দিকে একটু নজর রাখতে হবে। আর সুশান্ত স্যার যে কথাটা বলছেন যে লিখতে গিয়ে অপ্রাসঙ্গিক জিনিস যেন না আসে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। স্যার আমরা কি নেক্সট কোশ্চেনে আমরা যেতে পারি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি চেঞ্জিং ওয়ার্ডের সেন্টেন্স মেকটা একটু প্রবলেম, তো এই বিষয়ে স্যার কি বলবেন? হ্যাঁ, আচ্ছা আমরা একটু বিপ্লব দাস একটু মিউট হয়ে যাবেন। বিপ্লব দাস, কাদিজা পারবিন মিউট হবেন। আপনারা যারা আছেন অনুপ্রাণিত, আপনারা একটু মিউট হবেন। তোমাদের একজন করে প্রশ্ন করতে হবে, বাকিরা সবাই মিউটে থাকো, ঠিক আছে? একজন করে। আমরা এই পাশে মারুফ, তোমার কথা বলতে থাকলে কথা বলতে পারো, কোনো প্রশ্ন থাকলে। মারুফ, এই রাখাল বালকদের নিয়ে ক্লাস করানো যাবে না, ওদেরকে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, আমরা লাইভে পেজের কিছু মেসেজ ওরা হচ্ছে রাখাল বালক, ঠিক আছে? ওদেরকে সুযোগ সুবিধা বেশি দিলে সমস্যা।
তো যাই হোক, আমরা এবার হচ্ছে ডায়লগ কি গুড সাইড আসবে, নুরুন নাহার ডায়লগ নিয়ে স্যার কিছু বলেন। ডায়ালগ নিয়ে যদি আমি বলি, বিগত সময়ে যে আসা ডায়ালগগুলো যদি বা প্রশ্ন ব্যাংকগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যায় সাধারণত সাম্প্রতিক ঘটনাগুলোর উপর যে ইস্যুগুলো থাকে সেইগুলোতেই থাকে, আর এটার উপর নির্ভর করেই কিন্তু আমরা সাজেশনটা করেছি। সো সাজেশন যদি আপনি ফলো করেন, দেখবেন সাজেশনে ব্যাড সাইড দেওয়া আছে, প্রথমত ব্যাড সাইডগুলো হাইলাইট করা আছে, তারপর পাশাপাশি গুড সাইডের জন্য দেওয়া আছে। সো আপনাদের প্রিপারেশনে আমি বলবো ব্যাড সাইডটা একটু বেশি একটু দেখবেন, আর ব্যাড সাইডের ফরম্যাটটা অবশ্যই মুখস্থ করবেন, পাশাপাশি গুড সাইডটাও একটু জেনে রাখা ভালো। যদি কোনো কারণে স্লিপ হয়, প্রশ্নের ক্যাটাগরি যদি ভিন্ন হয়, গুড সাইড যদি আসে, তাহলে তো অবশ্যই আপনাকে আনসার করতে হবে। আমরা পূর্বেই বলেছি, আপনার তো খাতা কালি রেখে আসা যাবে না, যেহেতু আপনি আগামী বছর আবার পরীক্ষা দিবেন না, দেওয়ার ইচ্ছা নাই, আমরাও চাই না। সুতরাং আপনাকে সকল প্রকার রিস্ক এড়ানোর জন্যে ব্যাড সাইডের পাশাপাশি গুড সাইডটা একটু জেনে রাখা প্রয়োজন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমরা সরাসরি প্রশ্ন যাচ্ছি স্যার, গ্রামার নিয়ে গৌতম দাস বলেছে গ্রামার নিয়ে স্যার কথা বলার জন্য। এখন স্যার শেষ মুহূর্তে আপনি সরাসরি বলবেন আগামীকালকে পরীক্ষার জন্য কালকে ওরা কোন গ্রামারগুলো টাচ করে যাবে, আমরা যেগুলো মুখস্থের গ্রামার, কোনগুলো হচ্ছে বুঝলে বা কিছু রুলস পড়লে কমন আসবে সেগুলো নিয়ে কথা বলবেন। আমরা কোনগুলো বাদ দিবে শেষ মুহূর্তে, কোনগুলো পড়লে কমন আসবে না সেটা একদম বাদ দিবে, সে বিষয়ে কথা বলেন। আচ্ছা, ধন্যবাদ। আশা করি সবাই শুনতে পাচ্ছ। আমাদের আজকে গ্রামার পার্ট নিয়ে কোনগুলো পড়তে হবে এই বিষয়গুলো আমি বলে দিচ্ছি। তোমরা সবাই জানো তোমাদের একটা হচ্ছে খুবই সুন্দর অপরচুনিটি, কারণ তোমাদের অপশনাল দেওয়া থাকে, গ্রামার অনেকগুলো দেওয়া থাকে, সেই সুবাদে তোমরা সিলেকশন পার্টটা করতে পারো। তাহলে আমাদের প্রথমত উচিত প্রত্যেকেই ডব্লিউএস কোয়েশনটা আমরা মাস্ট বি আনসার করব। দেখা যাচ্ছে ডব্লিউএস কোয়েশন তোমাদের 4টা যখন আনসার করতে যাবা, তুমি যদি একটা মিস্টেকও হয়ে যায়, আমরা যে ফরম্যাটটা বলেছি অন্তত ফরম্যাটটা ঠিক রেখে তোমরা যদি লিখে রেখে আসো, তাহলে আশা করি হয়ে যাবে। কারণ দেখা যাচ্ছে ডব্লিউএস কোয়েশন কিন্তু স্যার একভাবে লেখা যায়, তাহলে যেহেতু একভাবে লেখা যায়, সেই সুবাদে তোমরা যদি লিখে রেখে আসলে, যেমন আমরা সবাই জানি একটা ফরম্যাট কি, প্রথমে ডব্লিউএস ওয়ার্ড নিব, এরপরে অক্সিলারি, এরপরে সাবজেক্ট, এরপরে বার, এরপরে বাকি অংশ। এই ফরম্যাটটা লিখে রেখে সিস্টেম মাফিক লিখলেই তোমরা হতে পারে। তাহলে আরেকটা বিষয়, এই জায়গায় অনেকে কোয়েশ্চেনগুলো ধরতে পারো না, আমি কি ধারা কোয়েশ্চেন আনবো। তাহলে তোমাদের প্রথমত প্রশ্নটা একটু ভালোভাবে পড়বা, পড়ে বুঝবা যে কী দ্বারা প্রশ্ন করলে তোমার মনে হচ্ছে বেটার হচ্ছে, সেটা সিলেক্টেড করে ডব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ডগুলো দ্বারা এইভাবে তোমরা প্রশ্ন উত্তর করতে পারো। তাহলে আমার মনে হচ্ছে বেটার অপশন প্রথমে নিবা তোমরা ডব্লিউএস কোয়েশ্চেন। আচ্ছা, দ্বিতীয় টপিকসে আমরা চলে আসি। তোমাদের টপিক হচ্ছে রাইট ফ্রম আ ভার্ব। আচ্ছা, রাইট ফ্রম আ ভার্ব নিয়ে আমি কিছু কথা বলি। আমাদের রাইট ফ্রম আ ভার্বে কিন্তু অনেক রুল পড়েছি, কিন্তু আসলে এই পরীক্ষার মধ্যে তোমাদের সবগুলা রিভাইজ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কিছু সেন্টেন্স আমি বলে দিই, যেমন তোমরা 100% আমি বলে দিতে পারি কন্ডিশনাল সেন্টেন্স, মানে ইফ যুক্ত বাক্য একটা আসবেই। স্যার কি বলেন? হ্যাঁ, অবশ্যই ইফ যুক্ত বাক্য একটা থাকবে। এখানে আমি আবার একটু অ্যাড করি গ্রামারের যে বিষয়টা। তোমরা ওভারঅল রাইট ফ্রম দ্য ভার্বের থেকে আমরা গুরুত্বপূর্ণ 5-7টা রুল দিয়েছি, যেগুলো থেকে 100% পরীক্ষার কমন আসার সম্ভাবনা রয়েছে। তো সেখান থেকে স্যার যেটা বললো ইফযুক্ত সেন্টেন্স, কন্ডিশনাল অর্থাৎ শর্তমূলক যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো থেকে 100%, এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং উইশ ফ্যান্সি যুক্ত সেন্টেন্সগুলো থেকে তোমাদের একটা রুলস থেকে তোমাদের 100% প্রশ্ন কমন হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, লেস থেকে একটা আসতে পারে। এরপরে আমরা তোমাদের আরেকটা আছে যেটা এগুলো তো আছেই, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, তারপরে অ্যাজ ইফ অ্যাজ দোর যে রুলসটা আছে, এবং পাশাপাশি তোমরা আরেকটা রুলস পড়তে পারো যে এই যে জাস্ট রিসেন্টলি এই টেকনিকটা, বা এখানে যে অতীত নির্দেশক কিছু শব্দ আছে বা স্টার্টে এগো, এই শব্দগুলো থেকে তোমাদের রাইট ফ্রম দ্য ভার্বে আসার সম্ভাবনা। তাহলে স্যারের তোমাদের এই যে 6 থেকে 7টা রুলস বলেছে বেশি করে ফলো করার জন্য, তোমরা এখন তো দেখো, তোমাকে যদি আমি বলেও দিই যে 15টা রুল পড়ো, তুমি কি পারবা? না। এই 6 থেকে 7টা রুলস বলেছে, এই রুলসগুলাই তোমরা সারাদিন, আজকে সারারাত্র বলতে প্র্যাকটিস করবে, এখন বা সকালে প্র্যাকটিস করে। আচ্ছা স্যার, আমরা এখানে একটা প্রশ্ন নিতে চাই। জোনাকির আলো কমেন্ট করেছে, সে বলেছে স্যার আমি তো সবগুলার ব্যাড সাইড পড়েছি, এখন এটা দিয়ে কোনো স্যার প্রবলেম হবে কিনা? দেখো, আমরা গত বছরের যে প্রশ্নটা আছে, কোয়েশ্চেনটা আছে স্যার, আমরা গত বছরের কোয়েশ্চেনটা আমরা যদি দেখি, প্যারাগ্রাফে 2টা প্যারাগ্রাফ আসে, একটা গুড সাইড থেকে একটা ব্যাড সাইড থেকে। ডায়লগ আমরা যদি দেখি, একটা গুড সাইডও আসে, ব্যাড সাইডও আসে। এরপরে স্যার আমরা এসে দেখি, 2টা এসে আসে, এখন একটা গুড সাইড ব্যাড সাইড থেকে আসে। এখন আমাদের দেখার বিষয়টা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো একই প্রশ্ন 2বার রিপিট করে না,
এটা তো বাস্তব কথা। হ্যাঁ, এটা একই অবশ্যই। প্রশ্ন একইবার দুইবার রিপিট করবে না। এই জন্য আমাদের যেটা করণীয় বা তোমাদের যেটা করণীয়, তোমরা চেষ্টা করবা যে এখন শেষ মুহূর্তে বিগত বছরে যে প্রশ্নগুলো আসছে সেটা বাদ, এবং যে ফরম্যাটটা বা যেখান থেকে যে ক্যাটাগরি আসছে সেই ক্যাটাগরিটা বাদ দিতে হবে। এখন প্যারাগ্রাফ যদি গত বছর আসে প্রবলেম নিয়ে, ব্যাড সাইড নিয়ে, তাহলে আমার এটা এবার ব্যাড সাইড বাদ দিতে হবে, Good কিন্তু side নিয়ে আসার সম্ভাবনা। গুড সাইড নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তবে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, কিছু কিছু জিনিস আছে যেটা প্রতি বছরই দেয়, এখান থেকে অপশনাল কিছু দেওয়ার সুযোগ নাই। প্যারাগ্রাফে তোমাদের দুইটা প্যারাগ্রাফ, এখানে দুইটা প্যারাগ্রাফ তো হয় একটা ব্যাড সাইড না হয় একটা গুড সাইড, দুইটা থেকে একটা দিবে। আর প্রতি বছরই তোমাদের ব্যাড সাইড 100% থাকে, এবং তার সাথে একটা আনকমন প্যারাগ্রাফ দেয়, সেটা গুড সাইড থেকেও দিতে পারে, এটা বা আনকমনও দিতে পারে। যেমন আমরা আনকমন যদি হ্যাঁ, স্যার জি ধরি, উইন্টার মর্নিং কিন্তু আনকমন, এটা Uncommon। গুড সাইড না ব্যাড সাইডও না। এবং স্যার আমরা যদি ধরি আমাদের আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, হ্যাঁ, এটাও আমাদের তাহলে এটা গুড সাইডও পড়তেছে না, Bad side এ ব্যাড সাইডও পড়তেছে না। তাহলে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এটা মুখস্থ করতে হবে। যেমন আমরা ধরি ফ্রেন্ডশিপটা এটা গুড সাইড ব্যাড সাইডের মধ্যে, গুড সাইডে দেওয়া যায় কিন্তু কিছুটা দেওয়া যায়, কিছুটা দেওয়া যায়, হয় না। সুন্দর হয় না, সৌন্দর্য থাকে না। তাহলে আমাদের কিছু কিছু জিনিস আছে যেটা মানে আমাদের প্রতি বছর আসে, এবং এইটা আমাকে ফলো করতে হবে। তাহলে আমরা প্যারাগ্রাফের বিষয়টা অবশ্যই ব্যাড সাইডটা পড়বো, ব্যাড সাইড থাকবে, এরপরে গুড সাইডটা তুমি শিখতে পারো, এটা তোমার ব্যাপার, কিন্তু আনকমনও দিতে পারে। কিন্তু ব্যাড সাইড পড়লে তোমার হচ্ছে রিস্ক মুক্ত তুমি থাকবা, ব্যাড সাইড পড়লে কোনো প্রবলেম হবে না। এখানে যদি এরপরে যুক্ত করতে চাই, বিষয়টা হচ্ছে টপিক যেহেতু আমাদের 5টা, সুতরাং এখানে ব্যাড সাইড পড়লে যে জিনিসটা হবে, আমাদের 2 থেকে 3টা ব্যাড সাইড থেকে ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি কমন পড়ে যাবে। হ্যাঁ। সুতরাং যাদের প্রিপারেশন একেবারেই খারাপ বা মুখস্থ হয় না, তারা যদি শুধুমাত্র ব্যাড সাইড গুলো পড়ে, তাহলে আমার মনে হয় না যে পরীক্ষার হল থেকে আসলে এদের নিরাশ হয়ে ফিরতে হবে। না, সেটাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল, আচ্ছা। তাদের পক্ষ থেকে আমি আপনাকে বলতে চাই। আচ্ছা। স্যার আমরা একটু প্রশ্ন শেষ করে বলি। আচ্ছা। যেটা এই প্রশ্ন করছে যে একজন বলছে যে সবগুলা ব্যাড সাইড পড়ছে, তাহলে আমরা দেখো কোনগুলা ব্যাড সাইড পড়বো। প্যারাগ্রাফ ব্যাড সাইড পড়বা, ঠিক আছে। লেটারের যে আমাদের ফরম্যাট দিয়েছি সেটা গুড সাইডটা পড়বা, লেটারের বন্ধু বা ভাইয়ের নিকট। তোমরা ডায়লগ গত বছর তোমাদের ব্যাড সাইড থেকে আসছে, তার মানে ডায়লগটা কিন্তু আর এবছর ব্যাড সাইড থেকে আসবে না, অবশ্যই গুড সাইড থেকে আসবে। রিপোর্টটা তোমার দেখতে হবে এটা গুড সাইডে আসছে না ব্যাড সাইডে আসছে। তো রিপোর্ট আসছে ব্যাড সাইড থেকে, তার মানে এই বছর গুড সাইড থেকে আসার সম্ভাবনা আছে, অথবা অন্য কিছু। আমরা বলেছি সড়ক দুর্ঘটনা বা আগুন লাগা হ্যাঁ। বা এরকম আকস্মিক একটা দুর্ঘটনা সম্পর্কিত শিখা, এবং আরেকটা বলছি সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা কালচারাল প্রোগ্রাম নিয়ে সাপ্তাহিক সাংস্কৃতিক সন্ধ্যা। তো তোমরা অবশ্যই কালচারাল প্রোগ্রাম বা সাংস্কৃতিক সন্ধ্যা এই বিষয়গুলো তোমরা অবশ্যই মাস্ট বি গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এরপরে স্যার আপনি যে প্রশ্নটা বলতে চাচ্ছেন বলেন। আমি স্যার প্রশ্নটা এটাই করতে যাচ্ছিলাম, জি। যে একজনে যে আমাকে কোশ্চেন করেছে আমরা ব্যাড সাইডটা পড়বো। হ্যাঁ। স্যার আমাদের যদি এরকম হয়, আমি দেখা যাচ্ছে একটা টপিক্সের ব্যাড সাইড পড়েছিলাম, জি। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আরেকটা টপিক্সের ব্যাড সাইড এসে গেছে, হ্যাঁ। তাহলে এই ফরম্যাটটা কি ওইটার ক্ষেত্রে আমার হেল্পফুল হবে স্যার? ধন্যবাদ স্যার, প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি। তোমরা মনে রাখবা তোমাদের একটা ফরম্যাট দিয়ে ব্যাড সাইডের 2 জায়গায় কাজে লাগাতে পারবা। কেমন? এটা 3 জায়গায় কাজে লাগাতে পারবা। কেমন আমি বলি, তোমরা যদি প্যারাগ্রাফের ব্যাড সাইডটা শিখো, তাহলে রিপোর্ট যে আসবে, ধরো রিপোর্ট আগুন লাগা, সড়ক দুর্ঘটনা ছাড়া, অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া অন্য কোনো প্রবলেম নিয়ে আসলো, যেমন প্রাইস অ্যাক্ট নিয়ে আসলো, ফুড অ্যাডাল্টারেশন নিয়ে আসলো, ট্রাফিক জ্যাম নিয়ে আসলো, রোড শেডিং নিয়ে আসলো, তাহলে এইগুলা কি প্রবলেম না? তাহলে আমরা আমাদের প্যারাগ্রাফের যে প্রবলেমের ফরম্যাটটা শিখছি সেটা হুবহু সেটা হচ্ছে আমরা এই রিপোর্টে কাজে লাগাতে পারবো। কথা কি ক্লিয়ার? প্যারাগ্রাফেরটা আমরা রিপোর্টে কাজে লাগাতে পারবো, তাহলে এই জন্য আমার ব্যাড সাইডটা কাজে আসতেছে। সেকেন্ড যে কথাটা, আমাদের লেটারের মধ্যে অনেক সময় গুড সাইডও আসে, ব্যাড সাইডও আসে। যেমন খারাপ দিক নিয়ে ধূমপান, ড্রাগ অ্যাডিকশনে তোমার ছোট ভাইকে বন্ধুকে পরামর্শ দেয়া, তুমি ধূমপানে আসক্ত না হও, খারাপ বিষয় নিয়ে অ্যাভয়েড করো, তখন কি করতে হবে? খারাপ বিষয় নিয়ে 2-3টা লাইন তোমাকে লিখতে হয়। তখন কি করবা? হ্যাঁ, তখন কি করবা? তখন তুমি যে খারাপ দিক সম্পর্কে প্রবলেমের যে লাইনগুলো আছে এগুলো হুবহু লিখে দিবা। তাইলে আমরা বিষয়টা তোমাকে ক্লিয়ার করতে পারছি। এরপরে দেখো, আমরা যদি প্যারাগ্রাফের ফরম্যাট শিখি ব্যাড সাইড, তাহলে আমরা এটা এস এর মধ্যে ব্যবহার করতে পারবো। এস এর মধ্যে এক্সট্রা লাগে স্যার হচ্ছে আমাদের স্টেপ প্রয়োজন। স্টেপটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো স্টেপের মধ্যে আমি 3টা স্টেপ তোমাদেরকে 100% বলছি, এই 3টা স্টেপ সব জায়গায় ব্যবহার করতে পারবো। 1 নাম্বার স্টেপ সেটা হচ্ছে তোমার কনক্লুশন, হ্যাঁ, তারপর হচ্ছে ডেসক্রিপশন, তারপর হচ্ছে তোমার কি ইন্ট্রোডাকশনটা শুরুতেই। ইন্ট্রোডাকশন হচ্ছে তোমার উপসংহার, ভূমিকা সূচনা, এবং তোমার ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনা, আর কনক্লুশন হচ্ছে উপসংহার। এরপরে যদি খারাপ দিক নিয়ে আসে প্রবলেম, তখন আমাদের রেমেডি দিতে হবে। রেমেডি বা ব্যাড ইফেক্ট অফ
এই যে কোনো প্রবলেম যেটা আসবে সেটার ইফেক্ট এবং রিমেডি, প্রতিকার এবং হচ্ছে এটার প্রভাব। তাহলে আমরা অবশ্যই ব্যাড সাইড গুড সাইড যেটাই আসুক এসে আমরা এই যে স্টেপগুলো বলছি তোমরা এই স্টেপগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? এরপরে স্যার আমরা একটা প্রশ্ন উত্তর নিচ্ছি। মুস্তাফিজুর লিখছে, স্যার পোস্টার কি পেন্সিল দিয়ে লেখা যাবে? পোস্টার কি পেন্সিল দিয়ে লেখা যাবে কিনা স্যার? স্যার পোস্টার পেন্সিল দিয়ে বলতে গেলে পেন্সিল দিয়েও লেখা যায়। দেখা যাচ্ছে আমাদের পেন্সিল বল পেন উভয়ই ইউজ করা যায়। তাহলে তাহলে বক্সটা আমরা পেন্সিল দিয়ে আঁকবো। দেখা যাচ্ছে স্যার আমাদের দেখা যাচ্ছে এরকম আমরা অনেকে যদি পেন্সিল স্যার এরকম হয়, আমি দেখছি যে পেন্সিল দিয়ে লিখতে গেলে মাঝে মধ্যে আমাদের বাজারে এরকম কিছু পেন্সিল পাওয়া যায়, কারণ খাতাগুলো তো উলট পালট হয়, অনেকদিন থাকে, লেখাগুলো স্যার হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা বোঝা যায় না, মুছে যায়। এই জন্য যারা পেন্সিল ইউজ করবে তাদেরকে অবশ্যই ভালো পেন্সিল ইউজ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি এই বিষয়টা আবার একটু মেহেদী স্যারের কাছে আসি। মেহেদী স্যার, আপনি তো খাতা দেখেন বা কোচিংয়ের বিভিন্ন ধরনের স্টুডেন্টদের খাতা দেখেন, আপনার একটা অভিজ্ঞতা আছে। এই ক্ষেত্রে কি ওরা কোনো ভাবে ওরা কি লাল কলম বা কমলা কলম বা নীল কলম বা সবুজ কোন কলমটা ইউজ করতে পারে? এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে তোমরা পোস্টারের যে বক্সটা পেন্সিল দিয়ে করো, আর মেয়েরা বিশেষ করে তোমরা একটু ডিজাইন করো। হ্যাঁ, এই ক্ষেত্রে বক্সটাতে একটু হালকা ডিজাইন করে দিও, যেহেতু একটা পোস্টার চোখে হাইলাইটেড হয় এরকম বিষয়টা, তবে অতিরঞ্জিত যেন না হয়। ভিতরের লেখাগুলোর ক্ষেত্রে তুমি যখন হেডিংটা লিখছো তখন তুমি নীল অথবা সবুজ কালি তুমি ব্যবহার করতে পারো, শুধু হেডিংটা। আর আদার্স যে স্টেপগুলো করবে, আমরা জানি 4 থেকে 5টা স্টেপ করি আমরা ভিতরে। হ্যাঁ, 5টা স্টেপের যেন নিচে না হয়, এর চেয়ে কম যেন না হয়, এই স্টেপগুলো আমরা জেনারেলি কালো বল পেন দিয়ে আমরা লিখবো। এবং এইগুলো লেখার ক্ষেত্রে আমরা স্টার মার্ক অথবা হ্যাশট্যাগ দিয়ে আমরা এগুলো লিখতে পারি স্টেপগুলো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনার প্রশ্নটা উত্তর দিয়েছেন। তাহলে আমরা গ্রিন পেন কিনেছে রাধিতা সবুজ কলম কিনেছে অলরেডি এখানে, এবং সবাই কিনেছে। আচ্ছা, এরপরে স্যার আমরা একজনে আমাদেরকে প্রশ্ন করেছে যে আমাদের যে ফরম্যাটগুলো আছে, শর্টকাট টেকনিকগুলো বা ট্রিক্সগুলো আছে, এই ট্রিক্সগুলো লিখলে কি স্যার মার্ক পাবে বা কত করে পাবে, এবং এই ট্রিক্সগুলো লিখলে কিভাবে লিখবে এটা নিয়ে একটু কথা বলুন। এটা অবশ্যই। আচ্ছা দেখো, আমরা শুরুতেই বলেছিলাম যে আসলে ফরম্যাট, এখন দেখো তোমরা যদি ফরম্যাটগুলো না শিখতা, প্রত্যেকটা একটা করে শিখতা, হ্যাঁ এটা অনেকটা বেটার। কিন্তু এখন কোয়েশ্চেন হচ্ছে আমরা অনেকে, তোমরা জব করো বা বিভিন্ন কর্মক্ষেত্রে ইনভলভ থাকার কারণে সবগুলা নিয়ম পড়তে পারো না। এই জন্য স্যার অনেক অ্যানালাইসিস করে সবগুলা এমন একটা বিষয় দিয়েছে যেগুলার মাঝে সবগুলা কথা কমন থাকে, মানে সবগুলা প্যারাগ্রাফ বা যাই বলো সবগুলা কথা একসাথে এসে যায়। যেহেতু এসে যায় সেহেতু এই ফরম্যাটটা যদি আমরা শিখি, তুমি সর্বনিম্ন মার্কসও যদি পাও, ভালোভাবে লিখতে পারো, আমি আশা করি স্যার 6 নাম্বার পেয়ে যাবে যদি সর্বনিম্ন মার্কসও পায়। আর যাদের একটু ক্রিয়েটিভিটি আছে, তোমরা যদি এটার মাঝে কিছু এডিট করে নিজের মতো করে দিয়ে দাও, তাহলে তো একটা পারফেক্ট স্যার মার্ক এসে যাবে, ওইটা তো বেটার হয়ে যাবে। আচ্ছা স্যার, আমরা এখন একটা কমেন্ট, তোমরা যারা কমেন্ট করতেছো প্রত্যেকটা কমেন্ট আমরা পিন করতেছি এখন থেকে। যার কমেন্টটা আমাদের গুরুত্বপূর্ণ মনে হবে সেই কমেন্টটা আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা প্রত্যেকটা কমেন্ট, তোমরা সবাই কমেন্ট করো, তোমাদের প্রশ্নগুলো করতে থাকো, আমরা পরে সেই কমেন্টটা পিন করতেছি, পিন করার পরে সেটা রিপ্লাই দিব। এখন আমি মোহাম্মদ বিপুলের একটা কমেন্ট আমি পিন করেছি। সে প্রশ্ন করেছে, স্যার গ্রামারের চেঞ্জিং ওয়ার্ড এবং অ্যান্টোনিমসগুলো যদি আমরা করি, সেখানে সেন্টেন্স মেক করতে যদি প্রবলেম হয় বা ডিফিকাল্ট হয়, তখন সেই ক্ষেত্রে কি করবে সেন্টেন্স মেক করার ক্ষেত্রে? আচ্ছা, আমি তোমাদেরকে সহজভাবে একটা ট্রিক্স বলে দিই। দেখা যাচ্ছে তোমাদের গ্রামারের চেঞ্জিং ওয়ার্ডগুলা বা অ্যান্টোনিমসগুলো যখন আসবে, তোমাদের প্রথমত উদ্দেশ্য হবে যে আমরা জানি সেন্টেন্স মেকিং করতে গেলে একটা সাবজেক্ট হয়, একটা ভার্ব হয়, একটা অবজেক্ট হয়। এই যে প্যাটার্নটা বলেছি, এই প্যাটার্নটা অনুসরণ করে তুমি যদি নিজের মতো ওন সেন্টেন্স তৈরি করে দাও, তাহলে এনাফ হয়ে যাবে। আরেকটা তোমার কোয়েশ্চেন হচ্ছে, আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রেই স্যার এরকমও আমাদের হয়, দেখা যাচ্ছে ওদের যে চেঞ্জিং ওয়ার্ডগুলো বা অ্যান্টোনিম ওয়ার্ডগুলো থাকে, ওই ওয়ার্ডগুলো আমাদের পেসেজের মাঝে মাঝে খুঁজে পাওয়া যায়। তাহলে তোমরা ওই পেসেজ থেকে, বা পেসেজ না, যে কোনো প্রশ্নের মাঝে এই ধরনের শব্দ ব্যবহার করলে তুমি ওই শব্দটা কপি পেস্ট করে ওই জায়গায় বসে। স্যার আমি এখানে স্যার আপনাকে বিষয়টা আরো একটু যদি অ্যাডজাস্ট করি, যেমন এখানে যে বিপুলের যে প্রশ্নটা, তোমরা যে সমস্ত তোমাদের প্যাসেজে একটা ওয়ার্ড মিনিং থাকে, সেখানে বাক্য তৈরি করতে বলা হয়, এই মিনিং ওয়ার্ড বা গিভেন ওয়ার্ডগুলো তুমি প্যাসেজ থেকে বাক্যটা তৈরি করতে পারবা, কিন্তু চেঞ্জিং ওয়ার্ড অথবা অ্যান্টোনিমসের ক্ষেত্রে পারা যাবে না। সেই ক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে, সেই ক্ষেত্রে তোমার অ্যান্টোনিমসের যে পরিবর্তন হবে, যেটা বিপরীত শব্দ হবে, এই এতটুকু জায়গাতে তুমি লিখে আসতে পারো, তাহলেও কিন্তু তুমি হাফ মার্ক পাচ্ছ।
অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ডের বাক্যটা তৈরি না করতে পারো, চেঞ্জের ওয়ার্ডটা যদি লিখে আসতে পারো অন্তত পক্ষে, তাহলে তুমি হাফ করে পাবা। এখন তোমার আমার একটা কোশ্চেন থাকবে, আচ্ছা দেখা যাচ্ছে অনেকে স্যার ওয়ার্ডটা চেঞ্জ করতে পারছে কিন্তু সেন্টেন্সটা সে লিখতে পারতেছে না, অন্তত যদি স্যার সাবজেক্ট ভার্বটা লিখে সে মানে না হোক সেন্টেন্স, হ্যাঁ স্যার লিখে রেখে আসলে তো কোনো ক্ষতি নেই। না, তাহলে তোমার বেটার হচ্ছে তুমি যেহেতু ওইটা চেঞ্জ করতে পারছো তুমি লিখে রেখে আসবা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে নিজের মতো করে সেন্টেন্স। আচ্ছা স্যার, এখানে আমি একটু ইন্টারফেয়ার করব। বিষয়টা হচ্ছে যারা বিগত দিনে আমি এবং সুশান্ত স্যার যে ক্লাসটা করিয়েছি চেঞ্জিং ওয়ার্ড সিনোনিম এন্টোনিম, এইখানে তোমরা একটু খেয়াল করলে দেখবা নাউন এবং অ্যাডজেক্টিভের সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স দিছি, একটা অটো সেন্টেন্স ফরম্যাট দিছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা বিশেষ করে দেখবা তুমি দুইটা টপিক থেকে অ্যাটলিস্ট এই দুইটা ফরম্যাট যদি ফলো করো, অ্যাটলিস্ট তুমি দুইটা ফরম্যাট থেকে 4 নাম্বার পাইতে পারো সেন্টেন্স তৈরি করার জন্য। আমরা নাউন দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়, হিজ এবং হার দিয়ে, তারপর একটা নাউন দিবা, তারপরে ইজ নোন টু অল, এইভাবে দিয়েছিলাম। আর অ্যাডজেক্টিভের জন্য কি দিয়েছি, ইট ইজ ভেরি, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসানোর জন্য যে অ্যাডজেক্টিভটা তুমি তৈরি করবা সেই অ্যাডজেক্টিভটা এখানে নিয়ে বসিয়ে দিবা। এই দুইটা ফরম্যাট যদি ফলো করো, অ্যাটলিস্ট নাউন এবং অ্যাডজেক্টিভ যদি আসে, এখান থেকে সেন্টেন্স তৈরি করার তোমার যে প্যারা সেটা তুমি আর পাবা না। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এবার হচ্ছে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি স্যার, সেটা হচ্ছে মেহেদী স্যার, এখানে একজন প্রশ্ন হচ্ছে আমাদের ইটস জাফর ইকবাল, সে কমেন্ট করেছে স্যার কত পাইলে পাস। আচ্ছা, এখন স্যার এই পাসটা নিয়ে স্যার একটু বলেন, কত পাইলে সে পাস করবে পরীক্ষা শেষ করবে। আর টার্গেট স্যার এখানে আরেকটু অ্যাড করি, শুধু ধরেন পাসটা বললেন আপনি, কিন্তু ওর টার্গেট থাকবে কত? জি স্যার বলেন। আমি সব নিয়ে একটু সংক্ষিপ্ত করে কথা বলার চেষ্টা করব। তোমার যে এক্সাম পেপার থাকবে, তোমার যে খাতা, সেই খাতায় তোমাকে অ্যাটলিস্ট 32 অর্থাৎ 32 নাম্বার তোমার পেতে হবে। অ্যাট এনি কস্ট তোমাকে 32 পেতে হবে, এবং তোমার যে কলেজ থেকে যে ইনকোর্স থাকে সেই ইনকোর্স নাম্বার থেকে তোমাকে 8 পেতে হবে। তাহলে 8 এবং 32 ইন টোটাল দাঁড়ায় হচ্ছে 40। তোমাকে 40 নাম্বারের জন্য একটা ফাইট করতে হবে, এবং তোমার টার্গেট থাকা উচিত, যদি তোমাকে 40 পেতে হয় তাহলে তোমাকে অবশ্যই 50 অথবা 45 এর কম টার্গেট নিয়ে তোমাকে পরীক্ষায় যাওয়া উচিত না। তোমার অবশ্যই টার্গেট থাকতে হবে যাতে আমি যেভাবেই পরীক্ষা দিই আমার যেন 45 নাম্বার অর্থাৎ 45 নাম্বার আমার থাকে। তো আশা করি তুমি উত্তর। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। এবার আমি স্যার আরেকটা আপনাকে প্রশ্ন করব। একটা প্রশ্ন এখানে আমাদের রাকিব মাহমুদ অদর, সে একটা কমেন্ট করেছে। রাকিব বলছে স্যার আমি পার্ট এ, পার্ট বি, পার্ট সি কালকে কোনটা দিয়ে অ্যান্সার করব এবং কোনটা দিয়ে অ্যান্সার করলে সব থেকে ভালো হবে এবং সেখান থেকে মার্কটা পাওয়া যাবে, তাহলে আমরা কোনটা অ্যান্সার করবো স্যার একটু? আমি যদি আপনাকে অনেস্টলি একটা কথা বলি, আপনারা পার্ট এ, বি, সি এর মধ্যে আপনাদের যদি এটা ভালো থাকে তাহলে এটা আগে শুরু করেন, আর যদি বিটা অর্থাৎ যেটা আপনার ভালো হয় সেটা শুরু করেন। তবে এখানে আমি আরেকটা জিনিস আপনাকে বলবো যে পরীক্ষার ওয়েদারটা কেমন হয়তো সেটা বলা যায় না, সেটার জন্য আপনি খাতায় ফরম্যাটগুলো তৈরি করে রাখবেন। অর্থাৎ ধরেন আপনি বি পার্টে যে নংগুলো আছে সেই নংগুলো দিয়ে আপনি খাতাটা অটো সাজিয়ে রাখলেন। হ্যাঁ, নংটা আপনি এ, বি, সি, ডি দিয়ে সাজিয়ে রাখলেন। আপনি এতে আপনি বা 11 নঙে বা আপনি 10 নঙে বা 7 নঙে আপনি 3টা পারেন, আপনি 3টা দিলেন, বাকি যে একটা অথবা 2টা আছে ওই জায়গাটা খালি থাকলো। আপনি যদি পরীক্ষার হলে কোনো ফ্রেন্ডের কাছ থেকে বা অন্য কোনো প্রসেস মেনটেন করে যদি আনসারটা পরে কখনো পান, তাহলে যাতে আপনি খুব সহজেই এখানে বসিয়ে দিতে পারেন। তার মানে খাতাটা আমি বলবো খাতাটা যেন গোছানোর স্বার্থে এ টু জেড সাজানো থাকে, তাহলে আপনি পরীক্ষার এই যে 3 ঘন্টা 30 মিনিট যে কোনো সময়ে আপনার যে কোনো জায়গার যে আনসারটা আপনি পরে আপনার মনেও হতে পারে যাতে আপনি আনসার করতে পারেন, খাতায় যেন সেই সুযোগটা থাকে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি এখানে আরেকটু তোমাদেরকে পরামর্শ দিতে যাচ্ছি বিষয়টা নিয়ে, যেহেতু আমার গবেষণাটা অনেক দিন। আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে দেখো পার্ট এ, পার্ট বি, পার্ট সি, এই 3টা পার্টে তোমাদের মার্কটা তো কোনটার উপরে কত ডিপেন্ড করে তোমরা দেখতেছো। সেটা হচ্ছে পার্ট বি গ্রামার 20 মার্ক এবং পার্ট সি হচ্ছে 50 মার্ক এবং পার্ট এ হচ্ছে 10 মার্ক। এখন বিষয়টা হচ্ছে স্যার জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতাটা যিনি দেখবে সেটার উপর ডিপেন্ড করবে তারা কিভাবে অ্যান্সার করবে। এখন একটা স্টুডেন্টের যদি আপনার ধরেন স্যার আমি শেষ করি কথাটা, ধরেন একটা স্টুডেন্টের যদি দুর্বলতা কোনোভাবে একটা টিচার মানে ধরতে পারে, বুঝতে পারে, তখন কিন্তু তাকে সেভাবেই জাজ করবে, মূল্যায়ন করবে। আমাদের একটা কথা আছে যে ডোন্ট জাজ বাই এ কভার, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তোমার দেখে তুমি শুরুর দিকে যদি কোনো ভুল করো বা
শুরুর দিকে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি তুমি মিসিং করো অথবা স্কিপ করো তাহলে প্রবলেম। আমি ঘুরিয়ে পেয়েছি কথাটা না বলতেছি, সরাসরি বলি। দেখো, গ্রামার পার্টে অ্যান্সার করা মানে হচ্ছে ইংরেজিতে ভালো থাকা বা ভালো পারা। যে স্টুডেন্টরা ইংরেজিতে গ্রামার অ্যান্সার করে সে স্বাভাবিকভাবে ধরে নেয় যে সেই স্টুডেন্টটা ভালো। তাহলে আমরা এমন যেভাবেই লিখি প্রথমে হচ্ছে গ্রামারটা অ্যান্সার করব। পার্ট বি অ্যান্সার করতে পারো বা না পারো, কিছুক্ষণ আগে মেহেদী স্যার বলছে এটা স্কিপ করে যাওয়া, মানে পিটিও লেখে তুমি ধরো আমার এই পাশে লিখলাম, আমি জায়গা খালি রাখলাম, পিটিও এর শুরু দিকে পার্ট বি অ্যান্সার করলাম, পার্ট বি লিখে আমি জায়গা খালি রেখে চলে গেলাম, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা রাখলাম, পরে আমি পার্ট সি যেগুলো পারতেছি আমি লিখলাম। এরপরে সবার শেষে লাস্টে একদম লাস্টের দিকে যদি পারো, তুমি কিছু গ্রামার পারতেছো তোমার মনে হচ্ছে, অথবা কোনো কারণে বা কোনো কারণবশত বা আমরা যেটা বলি অনেক সময় বন্ধু বান্ধব বা যে কোনো কারোর সাথে একটা হেল্প পেয়ে যাও, যদি তুমি মনে গ্রামার রাইট ফ্রম দ্য ভার্বের এটা এ হবে, এটা বি হবে, এটা সি হবে, এটা ডি হবে, এটা তখন লাস্টে তুমি এই প্রশ্নগুলোর যে জায়গা ফাঁকা রাখছিলা সেখানে তুমি এটা বসায় দিয়ে আসবা। এই জন্য পার্ট বিটা শুরুর দিকেই রাখবা, তবে খালি জায়গা রাখবা, পেজ 3টা 4টা খালি রাখার পরে শেষের দিকে তুমি যায় তোমার প্রশ্নগুলা পার্ট সি অ্যান্সার করার পরে লাস্টে পরীক্ষার হল থেকে আসার আগে অ্যান্সার করবা। তাহলে আমি তোমাদেরকে বলি পার্ট বি, তারপরে পার্ট সি, তারপরে হচ্ছে পার্ট এ, প্যাসেজটা লাস্টে দিবা। আর তুমি চাইলে প্যাসেজে অ্যান্সার করতে পারো, প্যাসেজও আগে অ্যান্সার করতে পারো, প্যাসেজ থেকে অ্যান্সার করা আরো সহজ। নিয়ম বলে দিচ্ছি তোমাদের, কমন আসুক বা না আসুক, প্যাসেজে ওয়ার্ড মিনিং এবং হচ্ছে বাক্য তৈরি এবং হচ্ছে তোমাদের প্রশ্নগুলোর উত্তর অ্যান্সার কুইং কোয়েশ্চেন প্রত্যেকটা প্যাসেজ থেকে দেওয়া যায় এবং টেকনিক শিখাই দিছি, অনেকবার প্যাসেজের ক্লাস নিয়েছি। সো আশা করি তোমরা এভাবে অ্যান্সার করবা। এবার আমরা স্যার আরেকটা প্রশ্ন যাচ্ছি, এই স্যার এখানে আমাদের নুসরাত জাহানের প্রশ্নটা একটু নিচ্ছি। নুসরাত জাহান সে জিজ্ঞেস করেছে স্যার যে 32 পেলে কি পাস করবে কিনা, ইনকোর্স আর 32 মানে ইনকোর্স আর লিখে এটা নিয়ে স্যার আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মটা একটু জানার দরকার। হ্যাঁ, আমাদের বিষয়টা হচ্ছে এরকম, আমরা জানি ন্যাশনাল ইউনিভার্সিটি টোটালি তোমাদের খাতায় যে টোটাল পরীক্ষা হয় 80 নাম্বার, এই 80 নাম্বার থেকে তোমার কেবলমাত্র 32 পেলে কিন্তু তোমরা পাস পেয়ে যাচ্ছ। আবার বিষয়টা হচ্ছে তোমাদের ইনকোর্সে ওই জায়গায় নাম্বার থাকে 20, এই 20 নাম্বারের মধ্যে আমাদের 8 নাম্বার পেতে হয়। কিন্তু আমরা অনেকেই দেখেছি প্রশ্ন করেছিল এরকম যে স্যার আমরা তো ইনকোর্স পরীক্ষা দিই না, আমাদের উপরে কিন্তু কোনো প্রভাব পড়বে? আসলে বিষয়টা হচ্ছে এরকম, তোমরা যারা পরীক্ষা নাও দিছো, কেবলমাত্র তোমরা ফাইনাল পরীক্ষা দিচ্ছ, তাদেরকে সবাই অটোমেটিক্যালি তোমাদের ইউনিভার্সিটি থেকে মিনিমাম 8-এর উপরে সবাই পেয়ে গেছো। তাহলে এই নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজনীয়তা নেই, তোমরা ইন কোর্সে অলরেডি পাস মার্ক পেয়ে গেছো। এখন তোমাদের কোয়েশ্চেন হচ্ছে তোমরা কাতায় যে টোটাল 80 মার্ক আছে, এই 80 মার্ক থেকে তোমরা যদি 32 মার্ক আর্ন করতে পারো তাহলে অটোমেটিক্যালি তোমরা পাস করে যাবে। স্যার হ্যাঁ কি বলেন? আচ্ছা, এখানে আমি আরেকটু কথা অ্যাড করি। তোমরা ইনকোর্স পরীক্ষায় এবং হচ্ছে খাতায় মিলে কত পাস, সেটা হচ্ছে 40। ইনকোর্সের সর্বনিম্ন মার্ক তোমার এখন সিস্টেমে 6 দেয়, 6 দেওয়ারও নিয়ম আছে, কিন্তু তোমাদেরকে 6 দেয় না, বেশিরভাগই 8 দেয়। তাহলে ধরো ইনকোর্সে 8 আরো বেশি পাই, কিন্তু আমরা ধরতেছি পাস মার্কটা চিন্তা করতেছি। তো সর্বনিম্ন তোমাকে 6 অথবা 8 তোমাকে দিবে, অথবা তুমি পাবা, মনে করো পাবা। আর খাতার মধ্যে লিখে তুমি অথবা দেবে 32, খাতার মধ্যে 32 এবং ইনকোর্সে 8, এই টোটাল 40। অর্থাৎ এখন যদি মনে করো স্যার কোনো স্টুডেন্ট আমি যদি এই ইনকোর্সে 20 থেকে 20 পাই, খাতার মধ্যে 20 পাই, তাহলে আমি কি পাস করবো? হ্যাঁ অবশ্যই। না স্যার, নিয়ম আছে, নতুন নিয়ম করছে, ইনকোর্স এবং খাতা তোমরা দুইটা মিলে 20-20 40 পাইলে পাস। কিন্তু এখন স্যার একটা স্টুডেন্ট কি সে নিশ্চিত যে তাকে 20 থেকে 20 ওটা তো আমি জানি না, কনফিউশন। এটা কনফিউশন, এটা হচ্ছে তোমার অস্থায়ী মার্ক, স্থায়ী নয়। সো অস্থায়ী মার্কটা স্যাররা যেহেতু এটা তোমার স্যারদের হাতে, তুমি কত পাইতেছো সেটা ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। সো তোমাকে মাস্ট বি 40 অ্যান্সার করে আসতে হবে পরীক্ষার হল থেকে। 32-এর আশা করা যাবে না বা 40-এর আশা করা যাবে না, এরকম খাতার মধ্যে তোমাকে 40 অ্যান্সার করে আসতে হবে। তখন 40 যদি তুমি পাও, স্যাররাও তোমাকে দেখবে যে ইনকোর্স থেকে তোমার মার্কটাও সুন্দরভাবে যোগ হবে এবং এখানে তোমার পাস করাটা জরুরি। আরেকটা বিষয় স্যার, এই মুহূর্তে যারা ইনকোর্সের পরীক্ষা দিতে পারো না বা দাও নাই, তাদেরকে আমি বলবো তারা তোমরা হচ্ছে প্রত্যেকেই তোমরা হচ্ছে তোমাদের কলেজ কর্তৃপক্ষ স্যারদের সাথে যোগাযোগ করে বিষয়টা সেটেল করবা। কারণ ফাইনাল পরীক্ষার আগে তোমাদের হতে পারে রেজাল্ট নাও আসতে পারে এবং ইনকোর্সে ফেল আসতে পারে, ইনকোর্স উইথ হেল্প এরকম একটা লেখা থাকে। আর কোনো কলেজে স্যার ইনকোর্স পরীক্ষা হয় নাই, তার মানে ধরে রাখো এটা কর্তৃপক্ষের দায়িত্ব, এটা তোমার না, এটা তোমার না। অথরিটি যে তোমার কলেজের অথরিটি আছে, প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল তোমার দায়িত্ব নিয়ে নিছে, সেই প্রিন্সিপাল তোমাকে পাস করাবে।
উনি তোমাকে ফেল বা পাস ওনার দায়িত্ব এটা। সো তোমার এই বিষয়ে নিয়ে কোনো টেনশন নেই। আরেকটা বিষয়, যারা তোমরা ইমপ্রুভ দিচ্ছ, যারা ইংরেজিতে ইমপ্রুভ দিচ্ছ, তাদের কিন্তু ইনকোর্স পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। কারণ তুমি শুরুর দিকে প্রথমে রেগুলার অবস্থায় থাকা অবস্থায়, নিয়মিত থাকা অবস্থায় যে ইমপ্রুভ দিচ্ছ, সেখানে আর কোনো ইমপ্রুভ দেওয়ার কোনো সুযোগ নাই বা দেওয়ার দরকারও নাই। তো আশা করি আমাদের ইনকোর্সের বিষয়টা স্যার ক্লিয়ার। আমাদের নাম্বার বা নাম মানে পাস মার্ক কত এবং ইনকোর্স বিষয় নিয়ে আশা করি সুন্দর একটা উপস্থাপনা তোমরা শুনেছো, এই নিয়ে কোনো আর কোশ্চেন। আচ্ছা স্যার, আমরা অন্তরের একটা প্রশ্ন, অন্তর তালুকদার আমাদের পেড বেসের স্টুডেন্ট, সে একটা প্রশ্ন করেছে যে স্যার আমি যদি শুরুর দিকে যে বলছেন স্যার পার্ট বি ফাঁকা রাখলো, এখন কোনো কারণবশত তার মানে মনে নাই পরীক্ষাগুলো অ্যান্সার করতে, এখন সময় শেষে এগুলো খাতাটা টেনে নিয়ে নিল, ধরেন স্যারের কাছ থেকে আমি স্যার লিখতেছে, স্যারের কাছ থেকে আমি খাতা নিই, এই সুশান্ত খাতা দেও, এই সময় নাই খাতা দিয়ে দাও, নিয়ে নিল, তখন কি করবে? এই ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে, আপনি যখন খাতায় মার্জিন করছেন, আপনাকে তো আধা ঘন্টা আগে ডিরেকশন ওয়াইজ আপনাকে পরীক্ষার হলে যেতে হবে এবং পরীক্ষার হলে নির্ধারিত সময়ের পূর্বেই আপনাকে খাতা দেওয়া হয়। সেখানে মনোযোগের সাথে আপনি প্রথম ফর্মগুলো ফিল আপ করবেন, রেজিস্ট্রেশন রোল ফিল আপ করার পর আপনি খাতা মার্জিন করবেন, সবাই খাতা মার্জিন করবেন পেন্সিল দিয়ে। আপনি মার্জিন করে একেবারে লাস্ট পেজে যখন যাচ্ছেন, সেখান থেকে আমি বলবো আপনি পিটিও কথাটা সব পেজের একেবারে নিচে লিখে রেখে দিবেন। এই কাজটা যদি করেন, কোনো কারণে যদি আপনার প্রথম দিকে ফাঁকাও থাকে, তাহলে আপনার শেষ পর্যন্ত আপনার খাতাটাকে জাজ করা হবে, একটা একটা পেজ উল্টিয়ে দেখা হবে আপনার অন্য কোনো পেজে লেখা আছে কিনা। যদি এই ক্ষেত্রে ফাঁকাও থাকে, ডাজেন্ট ম্যাটার। আর আমি আপনাদেরকে বলবো যে আপনি যত দুর্বল স্টুডেন্টই হন না কেন, আপনি গ্রামাটিক্যাল যেহেতু প্রথম আনসার করছেন, এইখানে আপনার ডব্লিউএস কোয়েশ্চন, রাইট ফর্ম অফ ভার্ব বা আদার্স যে টপিকগুলো আছে, প্রত্যেকটা থেকে 4-5টা সেন্টেন্স থাকে, এখানে 2-3টা সেন্টেন্স অবভিয়াসলি আপনি পারবেন। এবং আমরা যে ক্লাসগুলো করিয়েছি, লাস্ট ক্লাসগুলো যে রুলসগুলোর উপর আলোচনা করেছি, আশা করি আপনাকে হতাশ হতে হবে না, অন্তর আপনি বিশ্বাস করেন আপনি এইগুলো থেকে কমন পাবেন। সো আপনি এইগুলো থেকে 2-3টা করে আনসার করেন, যেগুলো পারেন এগুলো আনসার করেন, আর বাকিগুলো ফাঁকা রাখেন। শেষের দিকে বললাম এতে যদি কোনো ওয়েদার ডিমান্ড হয়, যদি পাওয়া যায় বা আপনি নিজে পারেন কোনো সাপোর্টের মাধ্যমে নিতে পারেন, তাহলে আপনি সেখানে সেগুলো দিবেন, আর আদারওয়াইজ খালি থাকলে সমস্যা নাই। আচ্ছা স্যার, এখানে আমরা আরেকটু প্রশ্ন স্যার অ্যাড করি। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে খাতা মানে তোমার যদি শুরুর দিকে লেখার পরে মনে না থাকে, স্যার বলছে যে পিটিও লেখার জন্য, পিটিও লেখলে অবশ্যই প্লিজ টার্ন ওভার দ্য পেজ বা প্লিজ টার্ন ওভার পেজটাকে তুমি অপর পৃষ্ঠা নেওয়ার জন্য, তো এই জন্য আমি নিচে পিটিও লিখবো। এখন যদি কোনো কারণবশত ধরো এই কেন তোমার এই 1 নং প্রশ্ন তো 2 নং প্রশ্ন লিখে জায়গাটা মানে খালি রয়েছে, তখন তুমি জাস্ট এইভাবে একটা টান দিবা, জাস্ট এভাবে লম্বা করে নিচ দিকে একটা টান দিয়ে রাখবা। ফাঁকা জায়গাগুলোতে পুরো ফাঁকা থাকে, পেজটা যদি পুরোটা সম্পূর্ণ ফাঁকা থাকে, পুরো ফাঁকা থাকলে তুমি জাস্ট পেজটাকে এভাবে টান দিয়ে নিচে দিয়ে রাখবা, নিচে টান দিয়ে রাখবা, নিচে টান দিয়ে নিচে রাখবা, তাহলে স্যারেরা বুঝবে যে তোমার এখানে লেখা হয় নাই। যদি স্যার একটা অথবা 2টা আনসার করছে তাহলেও কি টাটা দিবে না, তখন আর টান দেওয়া দরকার নেই। যদি দুইটা একটা অ্যানসার থাকে। প্রশ্ন আমি করব। আরেকটা বিষয় হচ্ছে এরকম বলা যায় যে যখন গ্রামার পার্টগুলো আনসার করতেছে, দেখা যাচ্ছে স্যার মোটামুটি ম্যাক্সিমামই তো 1টা বা 2টা করে কিন্তু পেরে যাবে। মানে আমার যতটুকু মনে হয় ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করতে পারি, দেখা যাচ্ছে স্যার আমাদের তো কোনো নেগেটিভ মার্ক নাই, কি বলেন? না, তাহলে অনেকে আছে কনফিউশন যে আমি এটা দিব কিনা। তাহলে অন্তত তোমরা যদি একটু বুঝি লিখে রেখে আসো, হ্যাঁ না হোক স্যাররা কেটে দেখ, সমস্যা তো নাই। তাহলে সুন্দর একটা কাতার যে একটা প্রেজেন্টেশনটা আসছে বা কাতারা দেখতে যে একটা সৌন্দর্য, ওটা কিন্তু থেকে যাও, তাহলে আর এই টানো দেওয়ার দরকার নাই, কাটাকাটিরও দরকার নাই। তাহলে স্যার কি বলেন? হ্যাঁ সেটাই। আচ্ছা, এখন আমরা পরের একটা প্রশ্ন আছি। একজনের প্রশ্ন করেছিল যে স্যার গ্রামার পার্টে কি আমরা হুবহু সব লিখে দিব না জাস্ট হচ্ছে আনসারটা লিখব? হ্যাঁ, আমাদের বিষয়টা হচ্ছে হুবহু। তোমরা দেখো তোমাদের গ্রামার টপিক কয়টা আনসার করবা? 5টা টপিক আনসার করবা। তোমাদের প্রথমত যদি বলি ডব্লিউএস কোয়েশ্চন, এটা তো অনলি আনসার, কেবলমাত্র তোমাদের প্রশ্ন লেখার দরকার নাই, কেবলমাত্র আনসার লিখবা। পরবর্তীতে আসে আমরা রাইট ফ্রম ভার্ব। রাইট ফ্রম ভার্ব তোমাদের কি করার দরকার নাই, কোয়েশ্চন তোলার দরকার নাই, অনলি আনসার দিবা। এরপরে আসি অ্যান্টোনিম। তোমাদের এই বছর অ্যান্টোনিম আসার সম্ভাবনা অনেক বেশি, স্যার কি বলেন? হ্যাঁ অবশ্যই অ্যান্টোনিম, কারণ বিগত সালে সিনোনিম এসেছে। তো অ্যান্টোনিমটা তোমাদের কি হয়, তোমরা একটা শব্দ লিখলা, যেমন আমাদের আসলো হেট শব্দটা, তাহলে এই শব্দটা তো অবশ্যই তোমাদের তুলতে হবে, তুলে ব্র্যাকেটে লিখে দিবা যে এটা কি লিখতেছো, অ্যান্টোনিম। যেমন লেখা লাভ, লিখে সেন্টেন্সটা লিখলা, তাহলে এটা তো অনলি আনসার, আমাদের কোয়েশ্চন তোলার দরকার নেই। এরপরে আসে আমরা চেঞ্জিং ওয়ার্ড। চেঞ্জিং ওয়ার্ড সেম ফরম্যাট। আবার আসি রিয়েরেন্সি। রিয়েরেন্সিতে তোমার প্রশ্ন তোলার দরকার নেই, কেবলমাত্র আনস। তাহলে এক কথায় বলা হচ্ছে সকল প্রশ্নের আনস লিখে এনাফ। এই ক্ষেত্রে স্যার আমি
একটু অ্যাড করবো এখানে। আর তোমরা যারা খাতায় লিখবে, সুশান্ত স্যার, ইমরান স্যারের কথাসূত্র ধরেই বলি, তোমরা একটা পেজে একটা প্রশ্নের আনসার করবা, একটা পেজকে ডিভাইড করে দুইটা আনসার করতে যাবে না। ধরো একই পেজে তুমি 5 নং শেষ করছো, এই পেজে আর 6টাকে ঢুকাবা না, স্পষ্ট করে একেবারে তোমার যে 5টা বাক্য লিখতে হলে 5টাই লিখবা, 4টা লিখতে হলে 4টাই লিখবা। এনাফ স্পেস নিয়ে নিয়ে 5টা বাক্য বা 5টা অংশ আলাদা আলাদা শেষ করো। ধরো ডব্লিউএস কোশ্চেনের 4টা বাক্য লিখছো, 4টা বাক্য দিয়ে তুমি খাতাটাকে সুন্দর করে একটা পেজকে গুছাবা, এই পেজে অন্য কিছু নিবা। আচ্ছা, আমরা স্পিডলি একটু অ্যান্সার করতে হবে, অনেক স্টুডেন্টের প্রশ্ন আসতেছে। তো আমার স্যার যে প্রশ্নটা স্যার এখানে বলছে, তোমরা গ্রামারের মধ্যে কোনগুলা পুরোপুরি লিখবা, কোনটা শর্টকাটে লিখবা, সেটা আমি বলি। রাইট ফ্রম দ্য ভার্ব, তারপর হচ্ছে তোমার ধরো চেঞ্জিং ওয়ার্ড অথবা তোমার ডাব্লিউএস কোয়েশ্চন। তো ডাব্লিউএস কোয়েশ্চনে তোমার প্রশ্নটা কিন্তু পুরোটা অ্যান্সার করতে হবে, এই জন্য পুরো লাইনটাই লিখতে হবে, এখানে কিন্তু বাক্যটা লিখতে হবে। এরপরে তুমি যদি এই যে চেঞ্জিং ওয়ার্ডে অ্যান্সার করো, তখন গিভেন ওয়ার্ড তোমার লিখতে হবে এক পাশে, এরপর হচ্ছে মিনিং ওয়ার্ড বা চেঞ্জিং ওয়ার্ডটা লিখতে হবে, মেকিং অফ সেন্টেন্সটা লিখতে হবে, বুঝতে পারছো? আর তুমি শুধুমাত্র রাইট ফ্রম দ্য ভার্বে অ্যান্সারটা লিখতে পারো, শুধু 4 নং প্রশ্ন উত্তর অ্যান্সারটা লিখবা, কোনো প্রবলেম নাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের শূন্যস্থান কেবল জাস্ট উত্তরটা লিখবা, শূন্যস্থান পূরণের। পাংচুয়েশনে কি করতে হবে, পাংচুয়েশনটা এই আঁচ লিখে পুরাটা তোমার লিখতে হবে অ্যান্সার। ট্রান্সলেশনটা শুধু তোমার উত্তরটা লিখবা, এখানে বাংলাটা থাকবে, সেটা ইংরেজিটা তোমার লিখবা। তাহলে আশা করি এখানে ক্লিয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পেড বেসিস স্টুডেন্ট আল মারুফ। মারুফের প্রশ্ন করেছে, স্যার আমরা লেটার অ্যাপ্লিকেশন রিপোর্ট কোনটা দিয়ে আগে শুরু করব, এলোমেলো হয়ে যাচ্ছে। এই বিষয়টা স্যার আমি বলবো না আপনারাই বলবেন? স্যার আপনি বলেন। এটা আমি বারবার তোমাদেরকে বলছি, আগেও বলছি স্যার, ক্লাসে ওদেরকে অনেকবার বলছি। আমি যখনই ক্লাসে ঢুকেছি, সুযোগ পেয়েছি, বলেছি যে দেখো আমাদের আমরা তো শুরু থেকে বলছি এসে তোমাদের বাদ দিতে হবে, প্যারাগ্রাফ বাদ দিতে হবে, এমপ্লিফিকেশন বাদ দিতে হবে, এইগুলো হচ্ছে মুখস্থের বিষয়, এগুলো তোমাকে টোটালি বাদ। তো বাকি রইলো কি, বাকি রইলো লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ, পোস্টার, রিপোর্ট, এইগুলো হচ্ছে আমাদের দরকার। তাহলে আমি সব থেকে সহজ, তোমাদের রিটেন পার্টের মধ্যে সব থেকে সহজ হচ্ছে পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট। অল্প কথায় কিছু লিখলে মার্ক পাওয়া যায়, সব থেকে সহজ একটা আইটেম। তাহলে আমরা এই সহজ আইটেমে যদি আমরা এই পোস্টারটা দিয়ে শুরু করি, অথবা যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন দিয়ে শুরু করি, তাহলে কিন্তু দ্যাটস এনাফ। এরপরে আমরা লেটার, এরপরে আমরা অ্যাপ্লিকেশন, এরপরে হচ্ছে ডায়লগ, এরপর হচ্ছে রিপোর্ট, এরপরে যদি এসে বা প্যারাগ্রাফ বা তোমার এমপ্লিফিকেশন যাই অ্যান্সার করো। তবে শুরুর দিকে পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন অথবা পোস্টার, দুইটা থেকে একটা, তারপরে লেটার, তারপরে অ্যাপ্লিকেশন, তারপরে ডায়লগ, তারপরে রিপোর্ট, তারপর হচ্ছে এসে অথবা প্যারাগ্রাফ, এরপরে এমপ্লিফিকেশন। এই সিকোয়েন্সটা বজায় রেখে তুমি হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবো, তাহলে আশা করি তোমাদের পরীক্ষা অনেক অনেক বেশি ভালো হবে। এরপরে আমরা পরের কিছু প্রশ্ন আমরা নিব স্যার এই মুহূর্তে। আচ্ছা, আমরা দেখি পরে কি প্রশ্ন আসে। স্যার তামান্না আমাদের কাছে একটা প্রশ্ন করেছে। তামান্না বলেছে, স্যার তামান্না প্রশ্ন হয়, স্যার আগে পোস্টার, তারপর রিপোর্ট, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ এইভাবে লেখলে হবে কিনা? আমি তো স্যার বিষয়টা ক্লিয়ার করেছি, স্যার যে ডিরেকশনটা দিয়েছে সেভাবেই আমি তোমাদেরকে ডিরেকশন একটা দিয়েছি, তোমরা সেম ডিরেকশন অনুযায়ী তোমরা হচ্ছে এভাবে অ্যান্সার করার চেষ্টা করবে। আশা করি তোমাদের উত্তরটা পেয়েছো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা নাজমুলের উত্তরটা আমরা নিচ্ছি। নাজমুল বলেছে পার্ট সিতে তো 8টা টপিক রয়েছে, আর পার্ট বিতে তো স্যার আমরা জানি 8টার মতো টপিক আছে গ্রামারে। তো এখানে কয়টা অ্যান্সার করবে স্যার? আপনি গ্রামারে বলেন কয়টা অ্যান্সার করবে? হ্যাঁ, গ্রামারের আমাদের অনলি আনসার করতে হবে 5টা টপিক। তোমার প্রত্যেকটা টপিক হচ্ছে মার্কস হচ্ছে 4 করে, তাহলে 5টা 4 5 কত 20 হয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার রিটেন পার্ট কয়টা অ্যান্সার করবে? আমাদের রিটেন পার্টও সেম 5টা। এখানে মার্ক কত? এবং এক একটাতে 10 নাম্বার করে থাকে, এবং এখানে টোটালি 50 নাম্বারের জন্য আমাদের একটা ফাইট করতে হবে। গুড, তাহলে আশা করি উত্তরটা পেয়েছো। তোমাদের যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন স্যার আপনার কাছে আমার আরেকটু প্রশ্ন, বিনীত প্রশ্ন, সেটা হচ্ছে গ্রামারের অনেক সময় স্যার আমাদের মার্ক তো আপনি বলছেন 4 করে, কিন্তু দেখেছে আমার ওয়ার্ড থাকলো 6টা, ধরুন আমার চেঞ্জিং ওয়ার্ডে বা অ্যান্টোনিমসে 6টা ওয়ার্ড থাকলো, তো আমার তো স্যার 4 দরকার, তাহলে আমি কি 6টা অ্যান্সার করবো না 4টা? এখন হচ্ছে তোমাদের কোশ্চেন হচ্ছে যে 6টা থাকবে, এটা তোমাদের একটা পজিটিভ সাইড। দেখা যাচ্ছে তুমি 6টার মাঝে, যে 6টার মাঝে তুমি কেবলমাত্র 4টা পারো, তোমার কাছে যে 4টা সহজ মনে হবে তুমি এই 4টা আনসার করবা। আবার স্যার অনেকেই আছে এরকম চিন্তা করে, আমি 6টা লিখে দিই, স্যার আমাদেরকে 6 নাম্বার দিয়ে দিবে। আসলে এটা তোমার বোকামি। দেখা যাচ্ছে তুমি যদি এই কাজটা করো, তাহলে স্যার তোমার যেটা হয়েছে পরে ওইটা কাটিয়ে দিবে, তাহলে 4টা মানে 4টাই। ডিরেকশন দেওয়া থাকে, আমাদের অনেকেই প্রশ্নগুলো পড়ে না, এই জন্য সমস্যা হয়ে যায়। দেখা যাচ্ছে এই কথাটা একটু মনে রাখবা, তোমাদের প্রত্যেকটা, যেমন রাইট ফ্রম ভার্ব বলো,
চেঞ্জিং ওয়ার্ড বলো, অ্যান্টোনিম বলো, যদি অপশনাল কিছু বেশি দেওয়া থাকবে তাহলে তোমাদের লিখতে হবে কয়টা? অনলি 4। তোমরা নাম্বারিংটা ঠিক রেখে 4টা লিখলে না। আচ্ছা স্যার, ধন্যবাদ। তো আমাদের এখানে মারুফ, একটা আমাদের আল মারুফ, সেও আমাদের পেড বেসের স্টুডেন্ট, সেও একটা কমেন্ট করেছে এখানে এসে। সে বলতেছে স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলি, গুড সাইডের পোস্টারটা তো বেশি কিছু হচ্ছে না। সো দেখো, আমাদের টার্গেট হচ্ছে এখানে তোমার 5টা বা 6টা বাক্য, এবং আমাদের স্লোগান দিতে হবে। এক পাশে স্লোগান, দুই পাশে স্লোগান, মাঝখানে টাইটেল, এবং আমাদের এক সাইডে 5টা বাক্য দিতে হবে, 5টা বা 6টা গুরুত্বপূর্ণ লাইনগুলো, 5টার কম যেন না হয়, এবং লাস্টে হচ্ছে সার্কুলেটেড বাই বা স্পন্সর্ড বাই কথা। এখন বিষয়টা হচ্ছে ওরকম যে দেখো তোমাদের পোস্টার, আসলে পোস্টার মানে তুমি 2 পেজ 3 পেজ লেখলে এটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে তুমি পোস্টারের যে ফরম্যাটটা আছে, মানে কি দিতে হবে, যেমন স্লোগানগুলা, টাইটেলগুলা, এগুলো তুমি সুন্দরভাবে সাজিয়ে লিখেছো, মানে এটাই কিন্তু স্যার ফলো করবে সবাই। একটা প্রজ্ঞাপন দিচ্ছ, বিষয়টা যেন হাইলাইটেড হয়, সুন্দর হয়, অল্প লেখায় বিষয়টাকে তুমি সুন্দরভাবে উপস্থাপন করলা, সেটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো। তো আশা করি তোমাদের উত্তরটা পেয়েছো। এরপরে আমরা পরের প্রশ্ন যাচ্ছি। পরে কেউ যদি কোনো প্রশ্ন করতে পারো বা করতে চাও, তোমরা প্রশ্ন করতে পারো। আচ্ছা, আমাদের তামান্না আক্তারের একটা কমেন্ট আমরা নিচ্ছি, বা তামান্না আক্তার সে কমেন্ট করেছে, স্যার রিপোর্ট 1 পৃষ্ঠায় না হলে তাহলে কি 2 পৃষ্ঠায় গেলে সমস্যা আছে কিনা? মেহেদি স্যার, রিপোর্টের ক্ষেত্রে আমি সাধারণত যেটা বলবো, রিপোর্ট 1 পেজে লিখতে হবে এমন কোনো বাধা নিষেধ নেই, তবে আপনি চেষ্টা করবেন বাম পেজ থেকে ডান পেজে যাওয়ার জন্য। রিপোর্টের ক্ষেত্রে আরেকটা মিস্টেক যেটা করেন, আপনারা ফরম্যাট দেখে শিখেছেন এবং সেইখানের যে নাম ঠিকানা যেটা দেওয়া থাকে সেটা ইউজ করেন। এই ক্ষেত্রে আপনি প্রশ্নটা একটু ভালো করে পড়বেন, শুধু এই ক্ষেত্রে না, আপনি প্রত্যেকটা প্রশ্ন একটু ভালো করে পড়বেন। যদি প্রশ্নে উল্লেখিত কোন ডিরেকশন দেওয়া থাকে, সেই ডিরেকশন ফলো করে আপনি কি করবেন, নংটা শুরু করবেন। ডায়ালগের ক্ষেত্রে যদি নাম দেওয়া থাকে সেই নামটা দিবেন, লেটারের ক্ষেত্রে যদি নাম ঠিকানা দেওয়া থাকে সেইগুলো দিবেন। এই বিষয়গুলোর ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে আপনাদের। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আরেকটা প্রশ্ন যাচ্ছি স্যার। সেই ক্ষেত্রে আপনি একটু স্যার সিরিয়াল করে বলবেন যে স্যার রিটেন পার্টে আমি আপনাকে 3টা অপশন দিচ্ছি, এই 3টার মধ্যে এইগুলা কত পৃষ্ঠা লিখবে একটু ঝটপট বলে ফেলবেন। তো তোমরা সবাই একটু খেয়াল করে শোনো। রিটেন পার্টের আমি প্রথমে স্যারকে প্রশ্ন করতেছি, স্যার প্যারাগ্রাফ কয় পৃষ্ঠা লিখবে? আমাদের প্যারাগ্রাফ মনে করো 2 পেজ লিখলেই এনাফ, আর এর উপরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। ধন্যবাদ স্যারকে। প্যারাগ্রাফ 2 পৃষ্ঠা পাইলাম। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন, স্যার আমরা লেটার কয় পৃষ্ঠা লিখবে? লেটার তোমরা যারা লিখতে সমস্যা হয়, দেখা যাচ্ছে 1 পেজে যদি তোমরা মেনটেন করতে পারো এনাফ, 1 পেজ না লিখতে পারে 2 পেজেও তোমরা লিখতে পারো। হ্যাঁ তোমরা, আমি বলি 2 পেজ, যেহেতু একটা স্ট্যাম্প আছে 2 পেজে লিখবা, কিন্তু পেজগুলো তো জানোই কোন পেজ থেকে কোন পেজে লিখবা, তাই 2 পেজে লিখবা। প্যারাগ্রাফ 2 পেজ, তাহলে লেটার 2 পেজ। গুড। আচ্ছা, এরপরে আর প্রশ্ন স্যার, আপনার সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে পোস্টার এটা কি কত পৃষ্ঠা লিখবে এটা, এবং এটা মাঝখানে লিখবে না ডানে বা বামে, বক্সটা কোথায় অঙ্কন করবে? পোস্টার যেটা আছে, পোস্টার কিন্তু তোমাদের আসলে 1 পেজের মধ্যেই হয়ে যায়। দেখা যাচ্ছে বক্সটা তোমরা কাতার মাঝখানে এঁকে সুন্দরভাবে ফরম্যাটগুলো যেগুলো বলা আছে, যে স্লোগানগুলা, ওই যে ফরম্যাটটি যেগুলো মুখস্থ করছো, এগুলো 1 পেজের ভিতরেই বেটার। যেহেতু পোস্টারটা তোমাদের সহজ একটা টপিক, 1 পেজের ভিতরে লিখবা, আর এটা যেহেতু পারো প্রথম দিকে আনসার করার চেষ্টা করবা। আচ্ছা স্যার, আমি আপনাকে আসতেছি এখন। হচ্ছে স্যার আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার তো বললো লেটারের কথা বললো, প্যারাগ্রাফের কথা বললো, পোস্টারের কথা বললো, এবার স্যার আপনি ডায়লগ কত পৃষ্ঠা লিখবে এটা একটু বলেন। ডায়ালগের কত পেজ আসবে সেটা ডিপেন্ড করবে কনভারসেশনের উপর। আমরা যে ফরম্যাটগুলো দিয়েছি সেই ফরম্যাটে অলরেডি 7 থেকে 8টা কনভারসেশন আমাদের ফরম্যাটে দেওয়া আছে, আর আমরা বলি যে সাধারণত 2 থেকে 4টা অথবা 5টা কনভারসেশন আর নতুন করে আমাদের ক্রিয়েট করা, এবং সেন্টেন্সের কোয়ালিটিগুলো আমরা কিভাবে লিখবে সেটাও আমরা আলোচনা করেছি। সো আমি বলবো অ্যাটলিস্ট আপনাদের যে 14টা কনভারসেশন থাকে, ধরেন মেহেদি কথা বললো, যারা ম্যাডাম শুনলো, এইরকম মেহেদি এবং যারা ম্যাডামের কনভারসেশন যেন 14টা হয় অ্যাটলিস্ট। আপনার যখন কাতায় এই 14টা কনভারসেশন আপনি সুন্দর করে বাস্তবায়ন করবেন, তখন এটা মিনিমাম 2 পেজে চলে যাবে। 2 পেজের কম আসবেই না, যেহেতু আপনার তো নাম্বারটাও মাথায় রাখতে হবে। আপনি নাম্বার নিতে চাচ্ছেন 10, সুতরাং এটা 1 পেজে 1.5 পেজে যেন না হয়, জিনিসটা যেন খুব সুন্দর হয়, এবং 2 পেজের কম যেন না হয়, আপনাদেরকে আমি এটা বলবো। এবং প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি বলবো ওনাদের সাথে সম্মতি রেখেই আমি প্যারাগ্রাফ লিখার একটা অ্যামেজিং টেকনিক আপনাদেরকে দেখিয়েছি।
কোন জায়গা থেকে শুরু করবেন এবং কালার পেন দিয়ে কিভাবে টাইটেলটা লিখবেন, এই ফরম্যাটটা যদি আপনি ফলো করেন এবং প্রত্যেকটা পেজে যদি আপনি 12 থেকে 13টা লাইন মেনটেন করেন, প্যারাগ্রাফ আপনি চাইলেও, আমি আপনার সাথে একটা টোটালি আপনার সাথে আমি চ্যালেঞ্জে যেতে পারি, আপনি চাইলেও 2.5 পেজের কম লিখতে পারবেন না। আমাদের ফরম্যাটটা আপনি বসালেও আপনি 2.5 পেজের কম লিখতে পারবেন, আমি অফেন চ্যালেঞ্জ করতে পারি। সো ফরম্যাটটা যারা এখনো মুখস্থ করেন, ফরম্যাট মুখস্থ করেন এবং যে স্টাইলে লিখতে বলছি স্টাইলগুলো একটু অ্যাপ্লাই করার। ধন্যবাদ স্যার। তো আমরা এটার উত্তরটা পেয়েছি। এবার আমাদের আরেকটি প্রশ্ন, রুবাইয়াত ফাতিমা তনি সেই প্রশ্নটা করেছে, স্যার ফার্স্টে যদি আমি সি পার্ট দিয়ে শুরু করি তাহলে কোনো প্রবলেম আছে কিনা? সি পার্ট দিয়ে যদি প্রথমত শুরু করতে চান ডাজেন্ট ম্যাটার, করতে পারেন, কিন্তু স্যার কিন্তু একটা জিনিস আপনাকে আগেই বলেছিল, যদি আপনি খেয়াল করেন, আমরা তো আসলে জাজমেন্টাল জাতি হিসেবে, তো জাজমেন্টাল বিষয়টা হচ্ছে এইখানে প্রিজাজ করি আগে থেকেই, দেখার মানে তার সাথে কথা বলার আগেই ধরো আগেই থেকে আমরা প্রিজাজ করে রাখি খাতাটা কিরকম হবে, মানে তোমার শুরুর দিকে তোমার একটা খাতা দেখেই লেখা দেখে দেখবে যে কাটা ছাড়া ভুল হয়ে গেছে, তখনই বলবে যে এটা ভালো না। ধরো তুমি একটা রিলেশনে যাচ্ছ, একটা প্রেম করতে যাচ্ছ, ভালোবাসা, বা একটা হচ্ছে যে তোমার বিয়ে করতে যাচ্ছ, একটা মেয়ে দেখতে যাচ্ছ। এখন প্রথম দিনে তোমাকে দেখে হয়তো বললো তুমি কোনো একটা আচরণে তোমার প্রবলেম পাইছে, তো তোমার বিয়েটা ভেঙে গেল শুরুর দিকেই, ভিতরে যাচাই বাছাই না করে। তোমার হচ্ছে তোমার লাইফে কি আছে বা তুমি কি করছো বা তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি আছে কিনা, এক লোকে বলছে যে তোমার তো টাকা পয়সা বাড়ি গাড়ি নাই, তখন তোমার বিয়েটা ভেঙে গেছে। তোমার গার্লফ্রেন্ড, তুমি রাস্তাঘাটে স্মোক করে বেড়াইছো, অথবা তুমি আরেকটা মেয়ের সাথে কথা বলে ফেলছো রাস্তায়, এখন তোমার গার্লফ্রেন্ড রাগ করছে অথবা তোমার ওয়াইফ রাগ করছে যে তুমি কথা বলে ফেলছো, কিন্তু আসলে ভিতরে যে আসলে কথা হয়েছে কিনা বা কিরকম এই প্রবলেমটা এটা তুমি জানো না, অথবা তুমি একটা স্মোক করছো কিনা এটাও জানে না। তুমি আসলে একটা বন্ধুর সাথে মিশছো, তার এখান থেকে একটা স্মেল আসছে, যার জন্য তোমার এখানে তোমার স্মোকিং এর তোমার একটা ধোয়া বা তোমাকে বললো। এই বিষয়টা এরকমই যে আসলে খাতার শুরুর দিকে যদি তুমি উল্টাপাল্টা কিছু লেখো, খাতা পরিষ্কার পরিচ্ছন্ন এগুলা বাদ থাকে, ধারাবাহিকতা না থাকে, তাহলে কিন্তু তোমার প্রবলেম। সো মাস্ট বি কেয়ারফুল ফর দিস টপিক, অ্যান্ড অবশ্যই তোমরা অ্যানসার করবা যে তোমাদের হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ধারাবাহিকতা সিকোয়েন্স বজায় রাখতে হবে। আই হোপ যে তোমাদের অ্যান্সারটা পেয়েছো। এরপরে স্যার আমরা পরের প্রশ্নে যাচ্ছি, আমরা একটু দেখে নিই। মুন্নি বদনাম হুয়ে সে সরি উই আর এক্সট্রিমলি সরি, সুন্দর একটা গান গাইছে স্যারকে আমি রিকোয়েস্ট করব আজকে লাইভ শেষে যেন আমাদেরকে গান। স্যার আমরা একটা হচ্ছে যে লাইভ স্ট্রিমে আছি এবং আমরা ফর্মালিটিস মেইনটেইন করতেছি, আমরা এখন আদার্স প্রসঙ্গে আমরা না যাই, ঠিক আছে? তাহলে আমরা এবার হচ্ছে পরের প্রশ্ন আমরা যাচ্ছি, পরের প্রশ্ন আমরা যাবো, দেখি কি প্রশ্ন। তোমরা একটু দ্রুত কমেন্টস করতে হবে, আমি তোমাদের কমেন্টসগুলো প্রিন্ট করে নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা দুরন্ত রয় জয়ের একটা কমেন্ট নিচ্ছি। আমি সরাসরি সুশান্ত স্যারের কাছে চলে যাব। সুশান্ত স্যার, গ্রামার পার্ট থেকে একটা প্রশ্ন আসছে যে গ্রামারের একটা টপিক 1 পৃষ্ঠা লিখতে বললেন, তাহলে পৃষ্ঠা তো অনেক জায়গা থেকে যাবে, পৃষ্ঠা অপচয় হবে না? স্যার এটা কি বলবো, এখানে তো তুমি 4টা প্রশ্ন লিখবা, এখানে তোমার একটা পৃষ্ঠার মধ্যে 2-3টা নং লিখতে পারো। স্যার বলেন। হ্যাঁ, একটা পৃষ্ঠা বিষয়টা দেখো, এই যে তোমাদের স্যার কিন্তু একটা খাতা দেখিয়েছে, তোমরা দেখো এই যে খাতাটা টোটালি আছে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের খাতাটা দেখার পরে তোমরা দেখো এটা কিন্তু আমরা যখন স্কেল করবো উভয় পাশে, তখন কিন্তু অর্ধেকটা খাতা এমনিতেই চলে যায়। তোমরা যদি এই জায়গায় দেখো, বিষয়টা এটাই বলেছে, এই জায়গায় যদি আনসার টু দি কোয়েশ্চেন নং ধরো 5 লেখা, লেখার পর এনো এ দিলা, একটু স্পেস দিয়ে বি দিলা, সি দিলা, একটু ডি দিলা, মনে করো এতটুকু জায়গায় তোমার স্পেস রয়ে গেছে। তাহলে আমরা অনেকেই আছি পরবর্তী 6 নম্বর টপিকটা এই জায়গা থেকে শুরু করে দিই। তাহলে তোমার তো প্রয়োজন নেই, খাতাকে তুমি এটা বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছ, স্যারদেরকে যত পেজ বলো ততই দিবে, তাহলে এটা একটু স্পেস রেখে দাও না, রেখে দিয়ে তুমি পরবর্তী পেজ থেকে শুরু করো, তাহলে দেখা যাচ্ছে তোমার খাতার যে সৌন্দর্যটা আছে এটা বজায় থাকবে। বুঝতে পারছো? আশা করি স্যার আনসার পেয়ে হ্যাঁ বেশ। আচ্ছা, যাই হোক, তারপরে আমরা পরের প্রশ্নটা দেখে নিই। আচ্ছা, ফারজানার প্রশ্ন স্যার, ফারজানা মিষ্টি একটা কমেন্ট করছে। স্যার ফারজানা বলেছে যে ফারজানা বলছে স্যার প্যারাগ্রাফের ব্যাক সাইড দিয়ে কি আমি প্যারাগ্রাফ
এবং আমরা রিপোর্টে লিখতে পারবো কিনা স্যার এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যদি তোমার একটা টপিকে যদি ধরো আমি বললাম ফেসবুক ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস আসলো, মোবাইল ফোন, ফেসবুক অথবা ইন্টারনেট অথবা কম্পিউটার, এই বিষয়গুলোর ব্যবহার এবং অপব্যবহার তুমি শিখেছো প্যারাগ্রাফে, এটা যদি রিপোর্টে আসে আনসার করতে পারো, ডাজেন্ট ম্যাটার। মানে যদি তুমি ফরম্যাটটা রিপোর্টের দিবা বাট সেন্টেন্সগুলো ওইখান থেকে তুমি কালেক্ট করতে পারো। আবার সেম ডায়ালগেও যদি সেটা আসে, ডায়ালগেও তুমি ট্রান্সফার করতে পারছো, প্যারাগ্রাফে আসলে সেটা তুমি প্যারাগ্রাফেও তুমি নিয়ে ট্রান্সফার করতে পারছো। এখানে তো স্যার বিষয়টা হচ্ছে আমরা ধরো ভিতরে যে কি লিখলাম সেটা তো আমরা একটু উলটপালট তো হবেই এবং শুরুর দিকে আমাদের যে টাইটেল দেখো, রিপোর্ট লেখার এক সিস্টেমগুলো মেইনটেইন, প্যারাগ্রাফ লেখার সিস্টেম অন্যটা। রিপোর্টে তোমার প্রথমে দিতে হয় টাইটেল দিতে হয়, তারিখ দিতে হয়, স্টাফ রিপোর্টারের নাম দিতে হয় এবং একটা শিরোনাম দেওয়ার পরে তারিখ দিতে হয় এবং জেলার নাম দিতে হয়। তো এরপরে তোমার ঘটনার বিবরণ। তো আমরা তো এখানে অবশ্যই এখানে একটা ভেরিয়েশন তো আসবেই। ভেরিয়েশন এটা হচ্ছে বিষয়টা এরকম যে আসলে মূল বিষয় হচ্ছে প্রত্যেকটা টপিকে কিন্তু আলাদা কিছু নিজস্ব নিয়ম থাকে। তুমি হ্যাঁ ওয়েবসাইট প্রবেশ করাইছো কোনো ম্যাটার না, নিজস্ব নিয়মটা মেইনটেইন করতেছো না, এটা স্যাররা ফলো। অ্যাপ্লিকেশন লেখার সময় তো আর আপনি প্যারাগ্রাফের ফরম্যাট ফলো করতে পারবেন না, আপনার প্যারাগ্রাফের টপিক এবং অ্যাপ্লিকেশনের টপিক বা লেটারের টপিক একই টপিক হয়ে যেতে পারে। আপনি ভিতরের বিষয়বস্তুটা মিল রাখতে পারেন বাট ফরম্যাটগুলো আলাদা আলাদা হবে, ফরম্যাট আলাদা হবে। কারণ এখন যদি আপনি ধরেন আসলেন রিপোর্ট, সেম আপনার রিপোর্টের ফরম্যাট না লিখে প্যারাগ্রাফ তুলে দিয়ে আসলেন, তাহলে তো নাম্বার আসবে না। তাহলে ফরম্যাটটা মেইনটেইন করে চলতে হবে। স্যার নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। হ্যাঁ, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। তো স্যার আমরা পরের প্রশ্ন হচ্ছে, একজনের প্রশ্ন করেছে যে আমি পোস্টারে কি 2 পৃষ্ঠা দিতে পারবো কিনা। আপনি চাইলেও আপনি যদি চেষ্টাও করেন তাও তো পোস্টার 2 পেজ নিতে পারছেন না, কারণ হচ্ছে এটা একটা বক্স আঁকবেন এবং পেজের ঠিক মাঝখান বরাবর বক্সটা আপনি তৈরি করবেন। এই বক্সে সুন্দর করে আপনি একটু ডিজাইন করে তৈরি করবেন এবং আপনাকে সর্বোচ্চ 5 থেকে 6টা লাইন লিখতে হবে। এখানে লাইন আবার পূর্ণাঙ্গ কোনো সেন্টেন্স না, ছোট ছোট ইনফরমেটিভ কিছু ওয়ার্ড এখানে দিয়ে আপনি একটা তথ্যবহুল একটা ছক আপনি এখানে তৈরি করছেন। সুতরাং এইখানে ইন টোটাল আমি যদি লাইন হিসাব করি একেবারে সার্কুলেটেড বাই যদি দিয়ে আমি যদি হিসাব করি তো আপনার সর্বোচ্চ 7 থেকে 8টা লাইন হবে। এখানে 2 পেজে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি কিছু ইনক্লুড করি বিষয়টার মধ্যে। অবশ্যই, কেন না। আচ্ছা, পোস্টার আমরা তো জানি পোস্টার কি, এই যে মনে করেন এই যে একটা পোস্টার, এটা আমি দেওয়ালে লাগাবো, ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে এই যে পোস্টারটা আমি দেওয়ালে লাগাবো, এখন এই পোস্টারের যে আমাদের পেজগুলো আছে, মনে করো ধরো এই যে একটা পেজ আমরা দেখতে পাচ্ছি, এখন তোমার এই পেজে হয় নাই, তুমি মনে করছো তুমি 2 পেজে লিখবা, তাহলে এই দিক দিয়ে লিখলা, লেখার পর দেওয়ালে যে তুমি পোস্টারটা এইভাবে টানা দাও, তাহলে কি তোমার ওই পেজের কি দেখতে পাবে? তাহলে আসলে পোস্টার মূলত 1 পেজ লেখাটাই বেটার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আই হোপ যে তোমাদের অ্যান্সারগুলো পেয়েছো। এরপরে আমরা চলে যাচ্ছি, আমার তো চোখে ব্যথা আসতেছে, এত প্রশ্ন তোমরা করতেছো, আমার দেখে দেখে অ্যান্সার করতে হচ্ছে এবং স্যারদের কাছ থেকে জানতে হচ্ছে। তো আমরা পোস্টারের টাইটেল কেমন হবে একটু স্যার পোস্টারের টাইটেল বলতে আমরা কি বুঝি? শিরোনাম, অর্থাৎ যে বিষয়ে আপনি লিখছেন সেই বিষয়ের একটা সুন্দর একটা লাইন তৈরি করবেন, সুন্দর। অর্থাৎ যদি আপনাকে বলে ধরেন আপনাকে ড্রাগ এডিকশন নিয়ে লিখতে বলছে, তার মানে আপনি কি ড্রাগ এডিকশন কথাটা সুন্দর করে হাইলাইটেড করে উপরে একটা কালার পেন দিয়ে আপনি বিষয়টা গোছায় লিখলেন, দ্যাটস ইট। টাইটেল তার মানে হচ্ছে আপনার শিরোনাম, যে বিষয়ে লিখছেন সেই বিষয়টার নামটা জাস্ট বড় করে সুন্দর করে লিখবেন। এবং এটা লেখার ক্ষেত্রে আমি বলছিলাম আপনি নর্মাল লাইন যেগুলো লিখেন বা যেভাবে লিখেন তার থেকে 2 ধাপ বড় করে একটু টাইটেল লিখবেন। আচ্ছা, এবার প্রশ্ন সুন্দর স্যারকে, স্যার অ্যাপ্লিকেশনটা কয় পৃষ্ঠা লিখবে? আচ্ছা, অ্যাপ্লিকেশন, তোমাদের অ্যাপ্লিকেশন যে বিষয়টা হচ্ছে, অ্যাপ্লিকেশনও কিন্তু দেখা যাচ্ছে 2 পেজে অনেক সময় চলে যায় যদি একটু বড় হয়ে যায় ফরম্যাটটা। কিন্তু স্যার আমি মনে করি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 1 পেজে যদি ওরা লিখতে পারে তাহলে স্যার সমস্যা হয় না, কারণ দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন কিন্তু এত বড় ফরম্যাট দরকার হয় না, জাস্ট আমাদের ফরম্যাটের কিছু লাইন ইউজ করে উপরে তোমাদের যদি মনে করো প্রিন্সিপাল স্যারের কাছে আসে তাহলে কিছু তারিখ বা প্রিন্সিপাল স্যার, পরবর্তীতে কলেজের নাম, সাবজেক্ট দিয়ে মাঝে জাস্ট অল্প 2, 3, 4টা লাইন লিখলে তোমাদের এনাফ হয়ে যাচ্ছে। তাহলে স্যার এটা 1 পেজেই বেটার। হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু মেইনটেইন দ্য যে টোটালি যদি আপনার এনভায়রনমেন্টটা সুন্দর রাখতে হয় কাতার, তাহলে আপনাকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়, তাহলে 1 পেজে আনসার করা উচিত। যাদের একটু সমস্যা বেশি হয়ে যায় 2 পেজে যেতে পারো। আচ্ছা, ঠিক আছে। আমরা এরপরে এসকে নাসিমের একটা কমেন্ট নিচ্ছি, সে অনেকগুলো কমেন্ট করেছে, তার নিতে পারি নাই। এর মধ্যে থেকে আমরা আরেকটা কমেন্ট এসে গেছে, এখান থেকে একজন মেয়ে কমেন্ট করছিল যে স্যার
আমরা পার্ট সি এর যে মার্কগুলো আছে 10 থেকে আমাদেরকে কত করে দিবে, 8-9 করে দিবে ফরম্যাট লিখলে, বা 5 করে দিবে কিনা, বা মার্ক দিবেও কিনা, এটার স্যার একটু কিভাবে লিখবে এবং এটাকে কিসের উপর ডিপেন্ড করে মার্কটার, সুইটেবল বা পারফেক্টলি লেখার উপরে না অ্যাপ্রোপ্রিয়েট ভাবে লেখার পরে? স্যার বলেন। আচ্ছা, এইখানে আমি বলবো, ধরেন আপনাকে বউ দেখতে আসছে, এখন আপনাকে পছন্দ হবে কখন বলেন তো? আপনার বাড়িঘরের ওয়েদার অ্যান্ড হচ্ছে আপনি কিভাবে গুছাইছেন, বাড়িঘর কিভাবে গুছাইছেন, অ্যান্ড দেন আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করতেছেন। কারণ ওই মানুষগুলো কিন্তু আপনাকে এর আগে কখনো দেখে নাই বা চিনে না, অপরিচিত। যিনি কাতা দেখছেন ওনারও কিন্তু আপনার সম্পর্কে কোনো আইডিয়া নাই। তার মানে হচ্ছে কাতায় যে প্রেজেন্টেশনটা হবে এটা আপনাকে সুন্দর করে দিতে হবে। তারপর আপনি বাক্যে যা লিখবেন এটা তো আপনি যা জানেন, এই যে বললাম না বাড়ির পরিবেশটা তো বউ দেখতে আসছে, আপনি একদিনে চাইলেও পরিবর্তন করতে পারবেন না, যা আছে আপনি তাই রাখবেন। বাট আপনাকে নিজেকে ইচ্ছে করলেও কিন্তু কি করা যায়, একটু ডেকোরেটেড করা যায়, একটু সাজানো যায়, একটু মেকআপ করতে পারেন, তাই তো? তার মানে হচ্ছে আপনি কাতাটা গুছিয়ে লিখবেন, আর আপনার যা জানা আছে, যা লিখবেন, যে শব্দগুলো বাক্যগুলো লিখবেন সেটা তো আপনি নতুন করে লিখতে পারবেন না, যা জানেন তাই লিখবেন। সেই জিনিসটা মাথায় রেখে কাতাটার গুছানোটা, প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, এটার উপর নির্ভর করবে আপনার নাম্বার। এবং আপনি যদি সুন্দর করে আমাদের ফরম্যাটগুলো আপনি কাতায় প্রেজেন্ট করতে পারেন, 7-এর নিচে আপনাকে দিবে না ইনশাল্লাহ, 6 অথবা 7 থাকবে, এর নিচে আসবে না। আচ্ছা, পরে আমি একটা প্রশ্ন নিতে যাচ্ছি। নাইম, আজকে নাসিম তোমার কমেন্টটা এই মুহূর্তে নাই, সেজন্য তোমার কমেন্টটা নিতে পারি না, তুমি কমেন্টটা অবশ্যই করবা। আর এইখানে ম্যাক্সিমাম মেয়েরা কমেন্ট করতেছে, ছেলেরা কমেন্ট করতেছে না, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে তোমাদের কমেন্টগুলো নিতে পারতেছি না। উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তোমরা ছেলেরা যারা আছো প্রত্যেকে কমেন্টস করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার করবো ইনশাল্লাহ। আচ্ছা, তামান্না খন্দকার সিপাত কমেন্ট করেছে আজকে একটু যারা ম্যামকে নিয়ে আসার জন্য। তো স্যার আপনি ম্যামকে নিয়ে আসা উচিত ছিল, ইউ শুড টু কাম উইথ আস। যাই হোক, আমরা স্যার আমরা আমার আম্মুর অর্ডার নাই, বুঝছো? আমি তো, তোমরা জানো আমি আমার ভক্ত পোলা, সো আম্মা তো অর্ডার দেন যারাকে নিয়ে আসতো, তারপর আমার বস আছে, বসের অর্ডার নাই। আচ্ছা, যাই হোক, আমরা পরে আমরা যাচ্ছি। লেটার কি 1 পেজে লিখলে হবে? স্টাফ। আচ্ছা, জামাল উদ্দিনে স্যার আরেকটা কমেন্ট করেছে, লেটার কি 1 পেজে লিখবো কিনা। এটা তো প্রশ্ন একটু আনকমন কোশ্চেন করো, যেগুলো কোশ্চেনগুলো করো নাই। কারণ দেখা যাচ্ছে তোমরা যারা যে কোশ্চেনগুলো শোনো না, এগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি আগে বলে দিচ্ছি, পরবর্তী দেখে নিলে পাবো। হ্যাঁ, আবার বলি, লেটার 2 পেজ লিখবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, রনি 80-র ভিতরে কত পেলে পাস করবে? স্যার দ্রুত উত্তর করবেন এখন, আমাদের র্যাপিড ফায়ারে আসছি, র্যাপিড ফায়ারে। 80-র ভিতরে 32 পেলেই পাস। আচ্ছা, 80-র ভিতরে 32। আমরা শেখ লাবিব শুধু মেয়েদের কমেন্ট করতেছে, এটা কি আসলে ঠিক স্যার? একটু বলেন। শুধুমাত্র মেয়েদের কমেন্ট করতে আমরা পড়ছি না, আনসার দিচ্ছি না, ছেলেদেরও আমরা আনসার করছি, বাট ছেলেরা আসলে এই যে একটা কথা আছে লেডিস ফার্স্ট, ওরা বেশি বেশি কমেন্ট করতেছে। আচ্ছা, আমরা একটা কোশ্চেন নিব স্যার, আমি বলি, দেখা যাচ্ছে আমাদের সাথে যারা যুক্ত আছে মেয়েরাই কিন্তু পড়ার প্রতি আগ্রহ বেশি, ওরা বেশি বেশি কোশ্চেন করতেছে, এইজন্য কিন্তু আমরা মেয়ে। আরে এই বুকা তো আমরাও তো ছেলে। আচ্ছা কমেন্ট করো। আচ্ছা, সুরঞ্জিত শর্মা লিখেছে স্যার আপনাদের তিনজনকে স্মার্ট লাগতেছে, সেই বিষয়ে আমরা আসলে থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা, একজনে ইরা আইমান সেই কমেন্ট করেছে সুশান্ত স্যারকে আজকে খুবই জাক্কাস লাগতেছে। আচ্ছা, এই বিষয়ে আমরা পরে দেখতেছি। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি প্যারাগ্রাফে ব্যাড সাইড গুড সাইড এসে লিখে যাবে। হ্যাঁ, লিখতে পারবার, সমস্যা নাই। আফরিন জান্নাত, এরপরে আমরা কোন বিষয় আগে লিখবো সেটাতেও আমরা বলছি স্যার। হ্যাঁ, এরপরে আমরা ঐশী লিখছে স্যার সি পার্ট ধারাবাহিকভাবে লিখলে কোনো সমস্যা আছে? এই বিষয়ে কোনো প্রবলেম আছে? আচ্ছা, কালার ফ্যান বা কিভাবে ব্যবহার করো? কালার ফ্যান তুমি কালার ফ্যানের মতো ব্যবহার করে ফেলবা, সাজিয়ে গুছিয়ে লিখে দেবা, ঠিক আছে? টাইটেলগুলো যখন লিখতে যাও তখন এই পেনগুলো ইউজ করতে পারো, অ্যাজ ইউজুয়াল নিয়মের মধ্যে ব্যবহার করা প্রয়োজন। আচ্ছা, তাসকিয়া তরুণী সে খুব সুন্দর একটা উত্তর দিয়েছে আমাদের পক্ষ থেকেই। মেয়েরা আসলে খুবই পরিশ্রমী এবং তারা অলস না, তারা কমেন্টস করে, তারা জানতে চায়, তারা পড়তে চায়, তারা শিখতে চায়। থ্যাংক ইউ তোমাকে উত্তরটা দেওয়ার জন্য। এরপরে আমরা যাচ্ছি পরের প্রশ্ন, অ্যাপ্লিকেশনে কি মার্জিন দিব? অ্যাপ্লিকেশনে মার্জিন দেয়া? আমি আপনাকে প্রথমেই বলছিলাম কাতা পাওয়ার পর আপনাকে অল পেজ মার্জিন করতে হবে। আচ্ছা স্যার, পরের প্রশ্ন আমার সুশান্ত স্যারের কাছে। স্যার, বিয়ের আগে কি শ্বশুর বাড়িতে যাওয়া যাবে কিনা? আচ্ছা, বিয়ের আগে শ্বশুর বাড়িতে যেতে যাচ্ছ? না, বিষয়টা হচ্ছে এরকম যে বিয়ের আগে তো আসলে যাওয়া কোনোভাবেই পসিবল না। স্যার যাই তো, এটা কথাই আছে না যে কথার নাই মাথা ব্যাংকে সিরাকায়, বাপ বিয়ে করার আগে ছেলে শ্বশুর বাড়িতে যায়, যাই তো। হয় কিন্তু আসলে বাস্তব প্রেক্ষাপটে পসিবল। আচ্ছা আচ্ছা, আমরা মানে এটা হচ্ছে এক কথা উত্তর হবে শর্টকাটে, আমাদের র্যাপিড ফায়ারে আসছি। এবার আমাদের মুন্নি বলছে যে তার কোনো প্রশ্ন নাই, দুনিয়াতে সব থেকে সে হচ্ছে দুঃখী মানুষ এবং গরিব মানুষ এবং তার মনে কোনো প্রশ্ন নাই, কষ্ট নাই। সো এই বিষয়ে যদি বলতেন স্যার, সে আমাদের
ভালো করবা, যেহেতু তোমার প্রশ্ন নাই তুমি সব পারো, আমরা আসলে ধারণাই করতে পারি তুমি ভালো করবা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করি তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। আচ্ছা তাহলে জব আজ থেকে ছুটি নিচ্ছে বলে আজ সরাসরি দেখতে পাচ্ছি। আচ্ছা আলহামদুলিল্লাহ, নেট সমস্যা করতেছে আসলে, কারেন্ট ইলেকট্রিসিটি হ্যাজ গন। আচ্ছা স্যার কালার ফ্যান কোন কোন কালার ইউজ করা যাবে? সেটা হচ্ছে ব্যাঙের ছাতা আর ব্যাঙের মাথা, তুমি ইউজ করতে পারবা, সমস্যা নাই। কালার ফ্যান নিয়ে স্যার একটু বলেন। আচ্ছা কালার ফ্যান নিয়ে তোমরা কেবলমাত্র লাল কালার তো অবশ্যই ওয়েট করবা, নীল কালার আছে, নীল কালারটা ইউজ করতে পারো, সবাই নীল কালার নিবা, ঠিক আছে? আচ্ছা আমরা এখান থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেয়েছি, আনোয়ার এমডি আনোয়ার হোসেনের সে সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুঁজতেছিলাম আমরা স্যার পার্ট সি এ 50 মার্কের জন্য কত টাইম বেস্ট মানে ওয়েস্ট করব? টাইম মেইনটেইন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন বলে রাখি, তোমাদের 3.5 ঘন্টা কালকে পরীক্ষা হবে, যেহেতু তোমাদের পরীক্ষা 4 ঘন্টা হচ্ছে না, আগে থেকে 3.5 ঘন্টা, তার মানে তোমাদের 3 ঘন্টা 30 মিনিটের ভিতরে পার্ট সি কত ঘন্টা সময় দেবে স্যার এই ব্যাপারে আপনি বলবেন স্যার দ্রুত বলেন। আচ্ছা এখন মনে হচ্ছে আমি বলি, তোমাদের পার্ট সিতে যেহেতু ম্যাক্সিমাম নাম্বার বিদ্যমান থাকে, তাই তোমার 3.5 ঘন্টা থেকে আমার যতটুকু মনে হয় তোমরা ওভারঅল 2 ঘন্টাও যদি ইনভেস্ট করে নেও এই রাইটিং এর প্রতি পার্ট সিতে, তাহলে কিন্তু ওভারঅল কিন্তু হয়ে যাচ্ছে। বাকি 1.5 ঘন্টার সময়ে তোমরা পেসেজ প্লাস গ্রামার কভারেজ করতে পারো। দেখা যাচ্ছে গ্রামার যারা পারো তাদের তোমাদের 30 মিনিটও লাগবে না গ্রামার আনসার করা, এত সহজে কোয়েশ্চেন তোমাদের আসবে। তাহলে স্যার 2 ঘন্টাই এনাফ স্যার সি পার্টের জন্য। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তারপরে আমরা একজন বলেছে স্যার শুধু মুন্নি আপুর জন্য দোয়া করেছেন, যারা স্যার মেহেদী স্যার আপনি বলবেন যে হ্যাঁ তিনি তো শুধু জাস্ট বলতেছে যে মুন্নির জন্য, আমরা কি সবার জন্য দোয়া করতেছি না? সবার জন্যই দোয়া করতেছি। এবং ইভেন্ট স্যার আমাদের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে জি অ্যানাউন্স করেন। একটা সুখবর আপনাদেরকে দেই, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা সারা বাংলাদেশের যে শিক্ষার্থীরা আগামীকালকে পরীক্ষাতে যাবে, শুধু আপনারা যারা যুক্ত আছেন তাদের জন্য না, সবার মঙ্গলার্থে আমরা আজকে সন্ধ্যার পর একটি মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আশা করি আপনারা সবাই যুক্ত থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। ওকে, এই ক্রেডিটটা কিন্তু গোস টু ইমরান স্যার। আচ্ছা থ্যাংক ইউ শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমরা হাজারা আক্তার লিখেছে স্যার ইংলিশে আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের সাজেশন অনুযায়ী সব পড়েছি, ক্লাস অনুযায়ী করলাম, বাট তারপরে ক্লাস যেমন ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে পরবর্তী ক্লাস কখন হবে, আমরা পরবর্তী সাজেশনগুলো কখন দিচ্ছি স্যার আমাদের পেজ থেকে? আমাদের যে ইংলিশ পরীক্ষার পরে, হ্যাঁ ইংলিশ পরীক্ষা যাওয়ার পর আমরা প্রতিদিনই চেষ্টা করব যুক্ত হয়ে বিভিন্ন সাজেশন যারা আছেন তাদের সাজেশনগুলো পৌঁছে দেওয়া। আচ্ছা আমরা এখানে একটা গুরুতর প্রশ্ন পেয়েছি, গুরুতর কমেন্ট, সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে একজন নাইম আহমেদ একজন হচ্ছে তার রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গিয়েছে, অ্যাডমিট কার্ড পরীক্ষা দেওয়া যাবে কিনা সেই ব্যাপারে আমি আপনাদের পক্ষ থেকে অ্যান্সারটা দিচ্ছি। দেখো রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেলে তোমার যেটা করতে হবে, ফার্স্টলি তোমাকে ইমিডিয়েটলি তোমার কলেজের যে প্রিন্সিপাল আছে বা কলেজের যে প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ রয়েছে তোমার বিভাগীয় প্রধান, ওনাকে জানাইতে হবে বিষয়টা, ইনফর্ম করতে হবে। সেকেন্ডলি তোমাকে হয়তোবা করতে পারে একটা পত্রিকা বা একটা জিডি করতে হবে, তা নাই। আর থার্ডলি তোমার যদি অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি থাকে, সেই ফটোকপিটা তোমার কলেজে গিয়ে সাইন করানোর পরে তুমি কালকে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। তাহলে তুমি ফটোকপি বা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অনলাইন থেকে ডাউনলোড কপি তুমি কলেজ থেকে গেলেই পাবা, সেখানে সেকেন্ড একটা অপশন থাকে, সেখান থেকে ডাউনলোড একটা অপশন থাকে, তুমি সেখান থেকে দ্রুত এটা সংগ্রহ করে আবার সেই কপিটা তোমার কলেজের প্রিন্সিপালের সাইন নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা। আই হোপ যে তোমাদের অ্যান্সারটা পেয়েছো। তোমার এই প্রশ্নটা অনেকেরই করতে পারে, কারণ রেজিস্ট্রেশন কার্ড সব কিছু বেশি ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড হারায় যায়, রেজিস্ট্রেশন হারায় যায়। আচ্ছা স্যার আপনারা এবার একটু কিছু কমেন্ট করেন, আমাকে প্রশ্ন আমি উত্তর দিই, কারণ আমার একটু টায়ার্ড হয়ে গেছে স্যার। আমি কিছু কমেন্ট করেন, মেহেদী স্যার আপনি একটু কমেন্টগুলো পড়েন, আমাদের দুজনকে এই প্রশ্নটা একটু করেন। আচ্ছা আমাদের ইলেকট্রিসিটি চলে গেছে, আমাদের ফ্যানটা মনে হয় ছাড়া উচিত ছিল। এই পাশে কেউ থাকলে ফ্যানটা ছেড়ে দিয়ে যাও। আচ্ছা একজন প্রশ্ন করেছে আবার রিপোর্ট কত পেজে লিখতে হবে, এটা তো আমরা অলরেডি আলোচনা করেছি, এটা নিয়ে নতুন করে আলোচনা করার কিছু নাই। হানি ফ্যানটা ছেড়ে দিয়ে যাও। এখানে সব প্রশ্ন স্যার যারা এখন প্রশ্ন করতে সব প্রশ্ন আমরা ইতিমধ্যে নিত্য নতুন কোশ্চেন নিয়ে আসি। দেখা যাচ্ছে যে প্রশ্নগুলো আমরা একবার বলেছি ওই প্রশ্নগুলো তো আবার নতুন করে রিপিট করার কোনো প্রয়োজন নেই। কি কি লিখবেন না লিখবেন এইগুলো নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে অলরেডি আমরা সাউন্ড কমাই দিয়েছি। স্যার ডায়ালগ নিয়ে কিছু বলার জন্য একজন অনুরোধ করছেন। স্যার ডায়ালগ নিয়ে আমি বলি, অনেকেই তোমরা কোশ্চেন করতেছো ডায়ালগ যদি স্যার আমরা গুড সাইড পড়েছি, যদি ব্যাড সাইড আসে তাহলে আমরা কি লিখবো? তাহলে আমি একটা কথা বলি, ডায়লগ মানে কি? ডায়লগ হচ্ছে এক ধরনের কনভারসেশন। তাহলে তোমার গুড সাইড আসুক যেন ব্যাড সাইড আসুক,
প্রথম দিকে আর শেষ দিকে তো সবসময় একই থাকে, তুমি তাকে ভালো মন্দ জিজ্ঞেস করলা, শেষে গুড বাই জানালা, এইগুলোর ফরম্যাট ঠিক থাকবে। তাহলে গুড সাইড এই বছর আসার সম্ভাবনা বেশি, যেহেতু গত বছর তোমাদের এসেছিল ব্যাড সাইড। তাহলে আশা করি যদি এই বছরও ব্যাড সাইড আসে, তাহলে তোমরা গুড সাইডের উপরের ফাংশন নিচের ফাংশন ঠিক রেখে মাঝখানে কিছু ইরিগেশন করে দিবে। আশা করি স্যারের কাছে জানতে চাইবো যে পরীক্ষার হলে কি শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে গেলে হবে কিনা? না, এডমিট কার্ড নিয়ে গেলে হবে না, তার পাশাপাশি তোমার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা নিয়ে যেতে হবে। আশা করি তোমাদের উত্তর পেয়েছো। স্যার পরের প্রশ্ন। সুশান্ত স্যারকে একজন প্রশ্ন করছে, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ড, এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেন, কেমনে লিখতে হবে? আচ্ছা, চেঞ্জিং ওয়ার্ডগুলো আমি একটু বলি। তোমাদেরকে দেখা যাচ্ছে ওয়ার্ড কিন্তু 6টা থাকবে স্যার, কিছু বেশি থাকবে। তোমাদের কেবলমাত্র 4টা ওয়ার্ড লিখতে হবে। তাহলে তোমরা প্রথমে কি লিখবা, তোমাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে উপরে লিখবা মেইন ওয়ার্ড, এর পরবর্তীতে লিখবা চেঞ্জিং ওয়ার্ড, এর পরবর্তীতে লিখবা মেকিং অফ সেন্টেন্স। এভাবে তোমরা সেন্টেন্সগুলো লিখে দিবা। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার স্যার? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। পরের প্রশ্ন। আচ্ছা, আমরা দেখতেছি এখানে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আমি পাচ্ছি না, যেগুলো আসতেছে এখন সবগুলো এর আগে আনসার করা হয়েছে। আচ্ছা, স্যার কিছু কোয়েশ্চেন বুঝুক, আমি কি তোমাদের উদ্দেশ্যে একটু বলি। আমাদের প্রথমত সবারই বি কেয়ারফুল থাকতে হবে, পরীক্ষার আগ মুহূর্তে আমাদের যাতে বেশি চিন্তিত না থাকে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখা গেছে ওভার এক্সাইটিং যারা থাকবে তাদের পরীক্ষা কিন্তু অটোমেটিকলি খারাপ হয়ে যাবে। তোমরা ঠান্ডা মস্তিষ্কে খুব রিল্যাক্স মোশনে পরীক্ষার হলে যাবা, কোয়েশ্চেনগুলো উত্তর দিবা। আশা করি তোমাদের পারফেক্ট একটা পরীক্ষা হবে। আবার আরেকটা বিষয় আছে, তোমাদের মধ্যে অনেকেই আছো দেখা যাচ্ছে পরীক্ষার মধ্যে কিছু ইলিগাল পন্থা অবলম্বন করতে চেষ্টা করতে পারো। তাহলে এই বিষয়গুলো কিন্তু একটু সতর্ক থাকবা। দেখা যাচ্ছে ইদানিং ন্যাশনাল ইউনিভার্সিটি এতটুকু কঠোর হার্ড করেছে, দেখা যাচ্ছে এক্সপেলের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। তাহলে বি কেয়ারফুল। আচ্ছা স্যার, এখানে মোশাররফ হোসেন প্রশ্ন করছেন, স্যার আমার একটা প্রশ্ন, ধরেন আমি পার্ট সি এর 4টা লিখলাম, তারপরে বি পার্ট আনসার করলাম, তারপর আমি সি পার্টকে আবার আনসার করব, কিভাবে আনসার করব সবটা যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ স্যারই বলেন কোশ্চেনটা। এটা আমি পরের পৃষ্ঠায় লিখতে কি অসুবিধা হবে কিনা সে জানতে চাইছি। আচ্ছা, এখানে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সি পার্টের প্রথম 5টা থেকে সে 3টা দিল অথবা 2টা দিল, তারপরে বুঝছি। তাহলে দেখো, এখন বিষয়টা হচ্ছে সি পার্ট তুমি অ্যান্সার করলা, তুমি 3টা দিলা, পরে ভাবতেছো তুমি বি পার্টে চলে যাবা অথবা এ পার্টে যাবা, তুমি যাইতে পারো, কিন্তু তোমার পার্ট যে এ বা বি এটা লিখে নিতে হবে। যখনই যে পার্ট থেকে অ্যান্সার করবা তখনই সে পার্টের আগে পার্ট এ, পার্ট বি, পার্ট সি তোমার এটা লিখে নিতে হবে। জি স্যার, পরে। আচ্ছা, এখানে আমি আর প্রশ্ন দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট যদি ওর দুইটাই দেওয়া থাকে তাহলে কি দুইটাই লেখা যাবে কিনা একজন জানতে চেয়েছেন। হ্যাঁ, দুইটাই লেখা যাবে, কিন্তু তোমার মার্ক তো দিবে না। তোমার ওয়ার্ড দিয়ে একটা লিখতে হবে, যে কোনো একটা আসবে, সুতরাং একটা লিখতে হবে। আচ্ছা, কোন টপিকে কত পেজ লিখবো এই ধরনের প্রশ্নের, আচ্ছা এই ধরনের প্রশ্নের উত্তর আর দিবেন না। আচ্ছা, বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, অর্থাৎ ওরা নিজেরাই আসলে বিরক্ত হয়ে যাচ্ছে যে প্রশ্নগুলো একই ধরনের প্রশ্ন রিপিট হচ্ছে, নতুন কিছু জানার থাকে আমাদের কি কোশ্চেন করছে স্যার। এ পার্ট বি পার্টে যে নাম্বারের অপোজিট ওয়ার্ডগুলো থাকে, এই অপোজিট ওয়ার্ডগুলো না লিখে কেউ যদি শুধুমাত্র সেন্টেন্স মেকিং করে তাহলে কি নাম্বার পাবে? হাফ করে পাবে। আচ্ছা, কারণ দেখা যাচ্ছে তোমার একটার মধ্যে টপ মনে হচ্ছে 4 নাম্বার আছে, তাহলে তুমি যদি চেঞ্জিং না করেও খালি সেন্টেন্সগুলো করো তাহলে হাফ করে 2 পেয়ে যাবা। আচ্ছা, 3 নং কোয়েশ্চেনটা কি ফুল সেন্টেন্স লিখতে হবে নাকি শুধুমাত্র আনসার লিখলেই হবে? কোন কোয়েশ্চেনটা স্যার? 3 নং আমাদের এ পার্ট এ তে। পার্ট এ তে কোয়েশ্চেন থাকে না, কোয়েশ্চেনের কথা হানিফ 2000 ক্লোজ করে দাও স্যার। 3 নং কোয়েশ্চেনটা কি ফুল সেন্টেন্স লিখতে হবে, অর্থাৎ কোয়েশ্চেন যেটা সেটা কি ফুল সেন্টেন্স লিখতে হবে নাকি শুধু আনসারটা লিখলেই হবে? 3 নং কোয়েশ্চেন ওদের বোঝাচ্ছে, দেখা যাচ্ছে 1 নং এ তো পেসিস থাকে, 3 নং এ তো দেশে গ্রামার পার্ট থাকে। গ্রামার পার্ট গ্রামার পার্টে তোমাদের টপিকস 3 নং এ যে টপিকসটা আছে অবশ্যই তোমাদের কি করতে টপিক 3 নাম্বার টপিকসে আমাদের হতে পারে স্যার ফিল ইন দ্য গ্যাপ অথবা রাইট ফ্রম না, ফুল লেখার দরকার নেই, তোমরা কেবলমাত্র আনসার লিখে দিবা। আনসার টু দ্য কোয়েশ্চেন নং, এই লেখাটা কি এই কালার পেন দিয়ে লিখবো কিনা? হ্যাঁ, আনসার টু দি কোয়েশ্চেন নং এটা ইচ্ছা করলে তুমি কালার পেন দিয়ে লিখতে পারো, নো টেনশন। কিন্তু একটা কথা মনে রাখবা, আনসার টু দি কোয়েশ্চেন নং যখন লিখতে যাও তোমরা আনসার শব্দটা ফুল মিনিং লিখে দিবে, তাহলে সুন্দর হবে দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, এটা আমার প্রশ্ন থাকবে যে বিগত সালের কোয়েশ্চেনগুলো থেকে কেমন কমন আসে? থ্যাংক ইউ মেহেদিকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখানে তোমাকে বলবো যেটা
তোমরা বিগত সাল থেকে গ্রামারের রুলসগুলা তোমাদের কমন পেতে পারো, এবং পাশাপাশি কিছু কিছু গ্রামারের উদাহরণগুলো হুবহু কমন আসে, যেমন রাইট ফ্রম দ্য ভার্বের, চেঞ্জিং ওয়ার্ডের, সিনোনিম, অ্যান্টোনিমসের, এগুলো বিগত সাল থেকে হুবহু উদাহরণগুলো সহকারে কমন পাবে। বাকিগুলো তোমাদের একটু এদিক সেদিক চেঞ্জ হবে, যেমন রিয়ারেঞ্জে তোমাদের হুবহু কমন আসার সম্ভাবনা খুব কম। তারপরে তোমার পাংচুয়েশনে খুবই কম, ট্রান্সলেশনটা খুবই কম, কমন আসে নাও আসতে পারে, বাকিগুলো ঠিক আছে। আর রিটেন পার্টে তোমাদের বিগত সাল থেকে প্যারাগ্রাফ, হয় প্যারাগ্রাফ কমন আসবে, না হয় এসে। আর মনে রাখবা প্যারাগ্রাফ এসে একই সাথে কমন আসে না, কোনো সময় প্যারাগ্রাফ কমন আসতেছে, কোনো সময় এসে আসবে না, এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। জি স্যার। একজন জানতে চেয়েছেন মিলাদ কয়টায়? ওরা আমাদের আজকে মিলাদের টাইম হচ্ছে ঠিক রাত 7:30টায়। আমাদের মাগরিবের নামাজের পরে আমরা নামাজ পড়বো, আজানের পরে আমাদের অনুষ্ঠানের আয়োজন করব, আমরা দোয়া পড়বো তোমাদের জন্য, প্রত্যেকের জন্য, যারা যে সকল ভাই বোন বা যে সকল আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী, যারা আমাদেরকে ভালোবাসো, শ্রদ্ধা করো, রেসপেক্ট করো, আমাদেরকে ফলো করো, প্রত্যেকের উদ্দেশ্যে আমরা দোয়ার আয়োজন করব ঠিক রাত 7:30টায়। সো প্রত্যেকেই আমাদের দোয়ায় বা মোনাজাতে সবাই অংশগ্রহণ করবা। আই হোপ যে তোমাদের এই প্রশ্নের সাথে স্যার আমি আরেকটু যুক্ত করতে চাই। আমরা জানি প্রথম পেজটা তো অনেকটা ফিল আপ করা থাকে আমাদের খাতায়, এবং অর্ধেক থেকে মার্জিন করা থাকে। সো এই পেজটাতে কি শুরু করা যায় বা কিভাবে লেখা যায় সেটা জানতে চেয়েছেন একজন। প্রথম পেজটা স্যার আমাদের দেখা যাচ্ছে এই যে ওই পেজটার কথা বলেছে, দেখা যাচ্ছে আমরা তো এই যে এই জায়গায় আমরা নামগুলো লেখার পর একটু পেজ তো থাকে, তাহলে আমি সি পার্ট লিখবো, তাহলে মনে করেন এ পার্টই লিখবো বা যে কোনো পার্ট, তাহলে এই জায়গাটায় কি করবে এটা আর কি জানতে, মানে এই পার্টে যেটা লিখবে এখানে, তাহলে আমাদের 1 নং প্রশ্ন উত্তরটা দিতে পারে এখানে 2-3টা রাখবে। তোমরা বিষয়টা হচ্ছে যে 1 নং তোমরা দেখা যাচ্ছে তোমরা অনেক প্রশ্ন দেখে তোমরা পার্ট বি দিলা, তোমরা পার্ট বি তে প্রথমে ডব্লিউএস কোশ্চেন লিখতে গেলে, তো ডব্লিউএস কোশ্চেন সমস্যা কি, এই জায়গায় তোমাদের 3টা জাস্ট উত্তরগুলো দিলেই হইতেছে, রাইট ফ্রম দ্য ভার্বের 3টা, তাহলে এই পেজে এটাই শেষ। আর যদি মনে হয় তোমার 1-2টা থেকে যায়, তাহলে পিটিও দিয়ে তো পরবর্তী পেজে তোমরা যেতেই পারছো, এছাড়া তার কোনো সমস্যা নেই। আচ্ছা, সুরঞ্জিত শর্মা বলছেন স্যার যারা নকল করতে চায় তাদের বিরুদ্ধে, তাদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন? তাদের উদ্দেশ্যে আমাদের বার্তা একটাই, যে মাফ করে দিই আমরা রে, আর পারতাছি না। এত কিছু করার পরেও যদি নকলের দিনটা আসে, হ্যাঁ, জীবনটা তামা তামা করে আছি ভাই। গতকালকে রাত্রেও ঘুমাই নাই, সকালে 2 ঘন্টা ঘুমাইছি। সাজেশন করা, টাইপ করা, ক্লাস নেওয়া, অ্যাডভাইস দেওয়া, পরামর্শ দেওয়া, রাত দিন একা করে আজকে 1 মাস ধরে আমার মাথাটা ব্রাস্ট হইতেছে না, যেটাই বেশি, মানে তাদের মাল সব চলে গেছে, সব তোমাদের জন্য। মাফ করে দে ভাই, আর কোনো কিছু পরে স্যার কমেন্ট। আচ্ছা স্যার, এখানে আর যে কমেন্টগুলো আসছে সব কমন স্যার, কমন, ভেরি কমন। এখানে আর তাহলে আমরা বিদায়ের পালাতেই চলে, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমরা আমাদের সব প্রশ্নের উত্তর আশা করি যে দিয়ে দিছি অলরেডি। থ্যাংক ইউ মেহেদী স্যারকে অনেক কমেন্টগুলো দেওয়ার জন্য বা পড়ার জন্য। তো আমরা তোমাদের আজকে সন্ধ্যা 7টার পরে তোমরা যে যেখান থেকেই থাকবা, এবং স্পেশালি আজকে আমাদের রাত 8টা থেকে 9টার ভিতরে আমার একটা শেষ মুহূর্তে তোমাদের একটা কোয়েশ্চেনের ক্লাস নিব, মডেল কোয়েশ্চেন এবং চূড়ান্ত মডেল কোয়েশ্চেনের ক্লাস নিব। প্রত্যেকেই এই চূড়ান্ত মডেল কোয়েশ্চেনের ক্লাসটা উপভোগ করবা, অ্যাটেন্ড করবা সবাই। আই হোপ যে তোমাদের এইটা অনেক কাজে আসবে। আর 7:30 বাজে আমাদের মিলাদ মাহফিলের আয়োজন, তোমরা সবাই মিলাদ মাহফিলে, এবং ফাইনাল লাস্টে হচ্ছে 8টা থেকে 9টার ভিতরে যে ক্লাসটা আছে প্রত্যেকেই অ্যাটেন্ড করবা, এবং সবাই ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো। এখন কিছুক্ষণ পরে আজান পড়বে, তোমরা সবাই নামাজ পড়ে নিবা। এবং আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলাম তাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য। আই হোপ দ্যাট তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের অনেকই জানার ছিল, এবং তোমরা আশা করি প্রশ্ন করার এবং উত্তর দেওয়ার মাঝে তোমাদের উত্তরগুলো পেয়েছো, এবং তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হয়েছে। পাশাপাশি তোমাদের আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের হেল্প করা উচিত, বা আমরা আমাদের যতটুকু দরকার আমরা হচ্ছে যে উই আর ট্রাই লেভেল বেস্ট। সো ইনশাল্লাহ তোমরা উপকৃত হয়েছে অনেক। তোমাদের যে প্রশ্নগুলো ছিল বা আমরা যে প্রশ্নগুলো করেছি সেই প্রশ্নগুলো তোমাদের অনেকটাই হেল্প করেছে। সো আমরা পরবর্তীতে তোমাদের কোনো একটা লাইভে বা বিষয়গুলো নিয়ে করব। তো আমরা শেষ মুহূর্তে একটাই বলতে চাচ্ছি, সেটা তোমরা খাতার মধ্যে বারবার প্র্যাকটিস করো, বারবার লিখো। লেখার মান
ভালো রাখতে হবে এবং 1 থেকে 17 নং পর্যন্ত টোটাল পুরাটা লিখতে হবে। লেখার মান খারাপ করা যাবে না এবং সম্পূর্ণ লিখে আসতে হবে। দ্যাটস ইট। সো আজকে বিদায় নিচ্ছি। তো স্যার, মেহেদী স্যার আপনি বলেন, আপনি শেষ মুহূর্তে কি বলতে চান, তারপরে শুরু হতে চান। হানি এদিকে আসো। আমি আলোচনার শেষে আসলে খুব খারাপ লাগছে, তোমাদেরকে আসলে আমাদের তো আনুষ্ঠানিকভাবে একটা বিদায় দেওয়া হবে। তারপরে বলবো, মানুষ মাত্রই ভুল, কেউ আসলে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আমরা বিগত যত দিন তোমাদের সাথে ছিলাম, আমরা চেষ্টা করেছি আমরা ইমরান স্যার তাদের সার্বিক পরিকল্পনাটা যথাযথভাবে এক্সিকিউট করতে। তারপরও যদি আমাদের কোনো ভুল ত্রুটি অথবা তোমাদের সাথে কোনো অসদাচরণ করে থাকি, আসলে যদিও আমাদের জানা নাই, অজান্তেই হয়ে গেছে হয়তো, তোমরা এই জিনিসগুলো আর রাখবে না মনে। তোমরা আমাদের জন্যে দোয়া রাখবে যেন আমরা সুস্থ সবল থেকে ইমরান পাবলিকেশন সারা বছর, প্রতি বছর তোমাদের মতো স্টুডেন্টদের এই আশা আকাঙ্ক্ষার আমরা যেন প্রস্ফুটিত করতে পারি এবং সফলতার দ্বারপ্রান্তে তোমাদেরকে পৌঁছে দিতে পারি। সেটার জন্য ইমরান পাবলিকেশনের জন্য দোয়া করবে, স্যারের জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে। এবং আমি বলবো যে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা, বিশ্বাস হ্যাঁ, দেখা হবে বিজয়, দেখা হবে বিজয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ। লাভ ইউ অল। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ গড। আসসালামু আলাইকুম।